আমাদের অনুচ্ছেদ গুলো আমরা পড়ে ফেলছি, তারপরেও আমি সবসময় 4-5 মিনিটের একটা রিভিউ দেই। রিভিউ দিয়ে আমরা আজকে ধারায় যাবো। আমি 5 মিনিট সময় নিব, আমি একটা রিভিউ দিব, আপনারা জাস্ট আবার একটু শুনবেন। আমি আপনাকে বলেছি যে আপনার তামাদি আইনের আপনার হচ্ছে চলে যাবেন প্রশ্ন 6-এ। এটা গত ক্লাসে করছি, প্রশ্ন 6। ঠিক আছে, 6 মাসের তামাদি মেয়াদ দিয়ে দিচ্ছি, 1 বছরের তামাদি মেয়াদ দিয়ে দিচ্ছি। স্যার একটা 9 দ্বারা 6 মাস, অগ্রক্রয়ের মামলা, বিক্রয় রোধের মামলা, আর হচ্ছে সুনির্দিষ্ট চুক্তি বলবৎ, তারপর হচ্ছে চুক্তি প্রত্যাহার, আহ মিথ্যা বা অন্যায় ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা, লিখিত কুৎসার জন্য মানহানির মামলা, এগুলো সব 1 বছর। 3 বছরের গুলো এখানে লিস্ট দিয়ে দিচ্ছি, এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা সব 3 বছর, গত ক্লাসের ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর তারপরে 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর, এটা হচ্ছে মামলার তামাদি। তার মানে আপনাকে বলছি যে আপনি মুখস্থ করবেন 6 বছর, 1 বছর, 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর, এইভাবে প্র্যাকটিস করতে বলছি। তারপরে আমরা আপিলের তামাদি একটা, এটা এইভাবে মুখস্থ করবেন 7 দিন, 30 দিন, 60 দিন, তারপরে হচ্ছে 90 দিন, তারপরে হচ্ছে 6 মাস। ঠিক আছে, তো 7 দিন বলছে মৃত্যুদণ্ড, 30 দিন বলছে ফৌজদারি দেওয়ানি দুইটারই 30 দিন দায়রাতে এবং জেলাজজে। দেওয়ানি মামলায় জেলাজজে, ফৌজদারি মামলায় দায়রাতে। আপিল করতে হয় 30 দিনের মধ্যে। খালাসের বিরুদ্ধে 6 মাস, আর দায়রা থেকে হাইকোর্ট ফৌজদারি মামলায় 60 দিন, আর জেলা জজ থেকে হাইকোর্ট দেওয়ানি মামলায় 90 দিন। তারপরে হচ্ছে আপনার দরখাস্ত, মামলা বা আপিল চলাকালীন সময় বিভিন্ন দরখাস্ত দিতে হয়। ওই দরখাস্তেরও একটা তামাদি থাকে। যেমন আমরা মিস কেস যেটা বলছিলাম, যে একটা মামলা খারিজ হয়ে গেলে ওই খারিজ আদেশ রদের আবেদন, মামলা বাদীর ব্যর্থতার কারণে মামলা খারিজ হয়, বাদী যদি আদালতে উপস্থিত না হয় তাহলে কি হয়, মামলা খারিজ হয়। ওই মামলা খারিজ হয়ে গেলে সেই খারিজ আদেশ রদের আবেদন 30 দিন। একতরফা ডিক্রি, বিবাদী যদি না আসে আদালত একতরফা ডিক্রি দেয়, একতরফা ডিক্রিও 30 দিন। তাইলে এখানে দুইটা সেট দিয়েছি, মামলা খারিজ প্লাস হচ্ছে একতরফা ডিক্রি। আবার আপিলের যদি বিষয়টা চিন্তা করেন, যিনি আপিল করবেন, আপিল খারিজ হয়ে গেলে আর হচ্ছে আপিলের প্রতিবাদী যদি না আসে, তাইলে একতরফা শুনানি হলে আপনার সেটাও 30 দিন। তাইলে এখানে 4টা বিষয়, দুইটা মামলা থেকেই আপিলে এই বিষয়টা 30 দিন। তারপরে হচ্ছে 90 দিন পক্ষভুক্তি, কোনো মামলায় যদি কোনো বাদী বা বিবাদী মরে যায় তাহলে পক্ষভুক্তি করতে হয় 90 দিনের একটা মধ্যে। কথা এটাই এটাই হচ্ছে স্যার, একটা কথা 90 দিন। জি বলেন দ্রুত। স্যার একটা কথা ওই হ্যাঁ, একতরফা মামলা ডিগ্রির জন্য হচ্ছে 30 দিন মেয়াদ। যদি বিবাদী না জানে তাহলে সেখানে কবে থেকে 30 দিন গণনা হবে? এটা হচ্ছে ডিগ্রি যখন হয়ে যাবে, ঠিক আছে, তখন থেকে 30 দিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঠিক আছে, পক্ষভুক্তির বিবাদী মামলাটা হচ্ছে না 90 দিনের মধ্যে। আচ্ছা, আপনি প্রশ্ন করলে নোট রাখেন, ক্লাস শেষে প্রশ্ন করবেন, হ্যাঁ, মাঝখানে ডিস্টার্ব হবে। আপনার হচ্ছে আহ আহ, পক্ষভুক্তি হয় 90 দিনের মধ্যে। হ্যাঁ, মামলায় যদি কোনো বাদী বিবাদী মরে যায় তাহলে হ্যাঁ পক্ষভুক্তি করতে হবে 90 দিনের মধ্যে। এখন 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না হয় তাহলে মামলা খারিজ হয়। মামলা খারিজের অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে বাদী যদি আদালতে অনুপস্থিত থাকে দীর্ঘদিন ধরে, তাহলে মামলা খারিজ হয়। আরেকটা কারণ হচ্ছে কি, মামলায় পক্ষভুক্তি না হলে মামলা খারিজ হয়। আরো কারণ আছে, মুলতবির টাকা যদি আদালতে জমা না দেওয়া হয় মামলা খারিজ হয়। প্রশ্নের উত্তর যদি সঠিক সময়ে না দেওয়া হয় মামলা খারিজ হয়। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের কি জানা থাকতে হবে। পরীক্ষায় লিখিত যারা দিবেন অথবা এমসিকিউ যারা দিবেন, এরকম একটা এমসিকিউ ওভারঅল আসতে পারে, নিচের কোন কারণে মামলা খারিজ হতে পারে। ঠিক আছে, দেখেন, এগুলা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করে দিতে হবে। এগুলা কোনোভাবেই কমন করবে না। কমন সেন্স কিভাবে, কতে দিল বাদীর অনুপস্থিতি, খতে দিল মুলতবির টাকা জমা না দেওয়া, ছোট গতে দিল আপনার পক্ষভুক্তি 90 দিনের মধ্যে পক্ষভুক্তি না হওয়া, বড় গতে দিল সবকটি সঠিক। তাহলে অ্যান্সার কি হবে, সবকটি সঠিক স্যার। সবকটি সঠিক। তাহলে দেখেন এটা সবকটি খুবই সঠিক। কমন। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করে, এগুলা কিন্তু বইয়ের কোনো নির্দিষ্ট জায়গায় কিন্তু বলা নাই। এগুলা কি আপনার বিভিন্ন জায়গা থেকে আনতে হচ্ছে। এগুলো আমরা দেওয়ানি পড়ি সময় আমরা একদম আদেশ বিধি বলে বলে জিনিসগুলা কনফার্ম করবো। এখন ওভারঅল বলে রাখতেছি। এখন লিখিত পরীক্ষায় যদি আসে যে মামলা খারিজের কারণগুলা ব্যাখ্যা করো, মামলা কি কি কারণে মামলা খারিজ হতে পারে, দেখেন এই প্রশ্নটা এখনো আসে নাই, এ খুবই গুরুত্বপূর্ণ আসার মতো। তখন আপনারা কি আদেশগুলা, দেওয়ানি কার্যবিধির আদেশগুলা দিয়ে আপনার যেমন ওই যে আপনার এই বাদী না আসলে যে মামলা
খারিজ হয়, হ্যাঁ, 9 আদেশে এগুলা বলা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার 22 আদেশে পক্ষভুক্তির বিষয়টা, ঠিক আছে। তারপরে আপনার উম, এই যে বিষয়গুলা, এগুলা যদি আপনার জানা থাকে তাহলে কি আপনি ইজিলি এমসিকিউ রিটার্ন দুইটাই করতে পারবেন। ওকে, তাহলে দেখেন 90 দিনের মধ্যে পক্ষভুক্তি হইলো না, মামলা খারিজ হয়ে গেল। খারিজ আদেশ রদের আবেদন আবার কত দিনের মধ্যে বলছি? 60 দিন। এই যে এটা অ্যাবেটমেন্ট, যেটা মামলা পরিসমাপ্তি। তারপরে যে দরখাস্তে তামাদি মেয়াদ তামাদি আইনে বলা নাই সেটা 3 বছর। এটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা এইখান থেকে আমরা হচ্ছে 5 মার্ক পাবো। আর এটার বিস্তারিত যদি আপনি পড়তে যান পার্ট 4-এ চলে যাবেন। বিস্তারিত সবসময় সবগুলার বিস্তারিত দেওয়া আছে কোথায়? পার্ট 4-এ। এই যে এগুলা, এটা ধারার বিস্তারিত, আর এরপরে হচ্ছে অনুচ্ছেদের, এই যে দেখেন অনুচ্ছেদের বিস্তারিত দেওয়া আছে, যেগুলো আমরা সাজেশনে পড়ছি। এখানে অনুচ্ছেদের নাম্বার উল্লেখ করে দেওয়া আছে। আবার এখানে 3 বছর, 6 বছর, 12 বছর দিয়ে 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 দিছে অনুচ্ছেদ সহ। তো আপনারা এখান থেকে কি করতে পারবেন? ওখানে শর্টলি, আর এখানে কি ব্রডলি। পার্ট 4-এ প্রত্যেকটা সাজেশন এভাবে পড়বেন। আচ্ছা, তাহলে আমাদের অনুচ্ছেদ আমরা গত ক্লাসে পড়াতে আজকে আর আমরা ডিটেলসে দেখবো না, এখন আমরা চলে যাব ধারার মধ্যে। একটু খেয়াল করেন, তামাদি আইন এটা তৈরি করা হয়েছে কেন? একটা সময় নির্ধারিত করার জন্য। যে সময়ের মধ্যে প্রতিকারটা পাওয়া যায় ওই সময়টাই হচ্ছে একটা মামলার তামাদি। যেমন একটা রুটিরও তামাদি থাকে। আমি বলছি আপনাকে, আপনি যখন একটা রুটি কিনতে যান বাজারে, ওখানে দেখবেন 1 সপ্তাহ পর রুটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি 1 সপ্তাহ ডেট যদি দেখেন, আপনি 7 আপ খাচ্ছেন, ওখানেও কিন্তু এক্সপায়ারি ডেট আছে, তার মানে কি ওইটারও একটা তামাদি আছে। আপনি দই কিনতেছেন বাজার থেকে, ওখানেও দেখবেন যে একটা তামাদি আছে 15 দিনের। ঠিক আছে, 15 দিন পরে কি আপনি এই দইটা বাজার থেকে কিনবেন না। বিস্কিটটা 2 মাস পরে বাজার থেকে কিনবেন না। একটা মেডিসিন, ওইটারও একটা তামাদি আছে 2 বছর শেলফ লাইফ। ঠিক আছে, ওই মেডিসিনেরও একটা শেলফ লাইফ আছে, তামাদি আছে 2 বছর, ক্ষেত্র বিশেষে 3 বছর। এগুলা হচ্ছে আপনার তামাদি, মেডিসিনের তামাদি। তাহলে মামলারও একটা তামাদি আছে, এইটাই আমরা তামাদি আইনে পড়বো, যে মামলাটা আমি কত দিনের মধ্যে করতে পারবো। সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলার তামাদি কত, অর্থ আদায়ের মামলার তামাদি কত। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এগুলা আমরা তামাদি আইন থেকে জানবো, এবং ওই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমরা আর মামলা করতে পারবো না। যেমন আমি আর ওষুধটা কিনবো না, খাবারটা কিনবো না, সেম ভাবে। ওকে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো তামাদি আইনের বেসিকটা আমরা শিখে ফেলছি। এখন তামাদি আইনের ধারার মধ্যে চলে যাব, খুব দ্রুত আমি শেষ করে দিব, একটু খেয়াল করবেন। প্রশ্ন দেখেন 1, তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা খারিজ, এটা যেটা আমি এখন বললাম। যেমন তারপরে হচ্ছে আপনার ধারা 5, বিলম্ব মকুব। কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব মকুব করা যায়, সময় পার হইলেও খারিজ হয় না। কোন ক্ষেত্রে, এটা আমরা দেখব। আদালত বন্ধ থাকা, এটা হচ্ছে ধারা 4। এখানে শর্টলি দেওয়া, আদালত বন্ধ থাকলে যেদিন খুলবে সেদিন আপনি মামলা আপিল দরখাস্ত দায়ের করতে পারবেন। আচ্ছা, তাহলে 3, 5, 4টা আমরা একটু জেনে ফেলি। আপনারা এইভাবেই পড়বেন। প্রশ্ন 1-এর 3, 5, 4 এটা বিস্তারিত কোথায় আছে? বিস্তারিত আছে পার্ট 4-এ। আর পার্ট 2টা সবার শেষে পড়বেন। এই যে বুলেট পয়েন্ট হাইলাইট, পার্ট 2 এটা সব সব শেষ করে এটা আপনি পড়বেন। এখান থেকে আপনি 3, 4 মার্ক, 5 মার্ক কমন পাবেন। আর এটা বেসিক জিনিস, এটা এমনি আপনি পড়বেন বাসায়। আচ্ছা, এখন আমরা দেখি 3 ধারাতে কি বলছে। আমরা পার্ট 4-এ চলে আসছি। কোথায় আসছি? কুইক রিভিশন, পার্ট 4 কুইক রিভিশন। আচ্ছা, তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, যে তামাদি আইনের 3 ধারাতে কি বলছে। 3 ধারাতে বলছে যে তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে মামলা আপিল দরখাস্ত দায়ের করলে সেটা খারিজ হয়ে যাবে, সেটা আপনার কোনোভাবে আর সুযোগ নাই আপনার বহাল রাখার। 3 ধারাতে এটা বলে দিছে। কিন্তু কিন্তু আবার কথা আছে, আপিল আর দরখাস্ত এই দুইটার ক্ষেত্রে আবার বিলম্ব মকুব পাচ্ছেন 5 ধারাতে। এখন আমরা চলে যাবো 5 ধারা, বিলম্ব মার্জনা। 5 ধারা এক্সটেনশন পাওয়া যাচ্ছে কোথায়? আপিল, দেখেন এই যে প্রযোজ্য 5 ধারা প্রযোজ্য কোন জায়গায়? এই যে ধারা 5 প্রযোজ্যতে চলে যাবেন। আপিলে আপনি সময় পার করে ফেললে, মনে করেন 30 দিনের মধ্যে আপিল করতে আপনি 40 দিন হয়ে গেছে, আপনি বিলম্ব মকুবের দরখাস্ত দিয়ে আপিলটা দায়ের করতে পারবেন, যদি সেটা বিশেষ আইন না হয়। বিশেষ আইনে আবার আপনার তামাদি চলে গেলে সেইখানে বিলম্ব মকুবের দরখাস্ত দেওয়া যায় না। আচ্ছা, তাহলে আমাদের ফৌজদারিতে দণ্ডবিধিতে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে আপনি যদি দেরি করে ফেলেন, তাহলে মামলার ক্ষেত্রে কিন্তু কোনো বিলম্ব মকুব চলবে না।
ঠিক আছে? তাহলে আপিল, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতি দরখাস্ত এবং অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে বিলম্ব মওকুফটা আপনি প্রয়োগ করতে পারবেন। তাহলে দেখেন, এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? আর অপ্রযোজ্য কোন ক্ষেত্রে দেখেন, 5 ধারাটা, দেওয়ানি মূল মামলায় 5 ধারা কি প্রযোজ্য? বলেন। না স্যার, প্রযোজ্য না। কোনো মামলার মামলায় ক্ষেত্রে প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না। শুধু আপিল রিভিউ। তাহলে প্রযোজ্য আর অপ্রযোজ্য একদম মুখস্থ করে ফেলবেন এখান থেকে, একদম মুখস্থ। পরীক্ষায় আসবে 5 ধারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য, 5 ধারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য না। তো পাঁচটি আপনার এগুলো জানা প্রযোজ্য। থাকলে পারবেন, পারবেন। ধারা 5 প্রতিকার 5, ধারা 3 প্রতিকার 3। আচ্ছা, এখন আমরা আবার 3-এ চলে যাব। এখানে দেখেন বলছে মামলা আপিল দরখাস্ত দায়ের করলে খারিজ হবে। তাইলে এখানে 3 ধারা অনুযায়ী কিন্তু আপিল দরখাস্ত তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে খারিজ হওয়ার কথা বলছে। তাহলে 3 ধারাকে ওভারটেক করছে 5 ধারা। তাহলে 3 ধারার ব্যতিক্রম না 5 ধারা? জি স্যার। 3 ধারাতে তো আপিল দরখাস্ত বলছে খারিজ হয়ে যাবে, কিন্তু 5 ধারা দিয়ে তো আপিল দরখাস্ত খারিজ হচ্ছে না, বিলম্ব মওকুফের সুবিধা আছে। শুধুমাত্র মামলাটা 5 ধারায় হবে না, বিলম্ব মওকুফ। তাহলে 3 ধারা একটা শর্ত সাপেক্ষ ধারা। 3 ধারা কি একটা শর্ত সাপেক্ষ ধারা, কারণ সে অটুট থাকতেছে না। সে যেটা বলছে এটার উপর সে অটুট থাকতে পারতেছে না, শুধু মামলার ক্ষেত্রে থাকতে পারতেছে, আপিল দরখাস্তে থাকতে পারতেছে না। আচ্ছা, তারপরে দেখেন 4 ধারা, আদালত বন্ধ থাকাকালীন সময় তামাদি মেয়াদ উত্তীর্ণ হইলে কি হবে? এটা প্রযোজ্য কোথায়? মামলা, আপিল দরখাস্ত, তিনটাতেই। চাইলে পরীক্ষায় যদি আসে তামাদি আইনের 4 ধারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য, কতে দিল মামলা, কতে আপিল, ছোট গতে দরখাস্ত, বড় গতে সবকটি। অ্যান্সার হবে সবকটি। সব কারণ আদালত বন্ধ থাকলে মামলাতেও আপনি কি ধরেন যে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? আজকে তো আমাদের শেষ দিন একটা মামলার, ঠিক আছে? তাহলে শুক্র শনি বন্ধ, রবিবারে আদালত খুলবে। রবিবারে আদালত খুললে আপনি রবিবারে মামলা দায়ের করতে পারবেন কিনা? জি স্যার, করা বৃহস্পতিবার যাবে। আমাদের শেষ দিন, ওই দিন আদালত বন্ধ করা ছিল, যাবে। করা যাবে, প্রথম যেদিন খুলবে সেদিনই প্রথম করা যাবে। কার্যদিবসে। আচ্ছা, ওকে। করা যাবে স্যার। ধরেন যে রবিবারও আদালত বন্ধ, তাইলে সোমবার করা যাবে। এখন যদি সোমবার না করে, সোমবারে আপনার বাবা মারা গেছে, এখন মঙ্গলবারে দায়ের করতে পারবেন কিনা না, মামলা? পারা যাবে না। আর আপিল? আপিল ওই 5 ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার মাধ্যমে করা যাবে। করা যাবে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এরকম প্যাচ লাগাই দিতে পারে, বুঝছেন কিনা, যে একটা আপিল জি স্যার। দায়েরের শেষ দিন হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার আদালত বন্ধ ছিল, ঠিক আছে? রবিবার আদালত খুললো, আপনি আপিলটা দায়ের করতে পারেন নাই। রবিবার আপনার বাবা মারা গেছে, সোমবার আপনার মা মারা গেছে, মঙ্গলবারে কি সে আপিলটা দায়ের করতে পারবেন কিনা? সেটা ধরেন খুন সংক্রান্ত অথবা চুরি সংক্রান্ত কোনো একটা মামলা হলে আপনি দায়ের করতে পারবেন কিনা 5 ধারার সুবিধা নিয়ে? পারবেন, করা পারবো যাবে স্যার, স্যার। তাই তো? 5 ধারা অনুযায়ী পারবো। আচ্ছা, আর মূল মামলা হইলে পারবেন কিনা? না, মূল পারবো না মামলার স্যার, ক্ষেত্রে মূল সম্ভব না। মামলার ক্ষেত্রে হবে না। পারবেন না, মূল মামলাতে পারবেন না। তাইলে পরীক্ষায় এরকম একটা প্রবলেম চলে আসতে পারে যে আপনার প্রবলেম আসতে পারে চুক্তি বলবতের একটি মামলা, চুক্তি বলবতের মামলা, এই মামলাটা আপনার হচ্ছে তামাদির শেষ দিন ছিল রবিবার, রবিবার রহিমের বাবা মারা গেছে, সোমবার রহিমের মা মারা গেছে, মঙ্গলবার রহিমের দাদা মারা গেছে, বুধবারে 5 ধারা দিয়ে বিলম্ব মওকুফের আবেদন করে চুক্তি বলবতের মামলাটা করতে পারবে কিনা? পারবে না। না স্যার, করা যাবে না, মামলার ক্ষেত্রে পারবে হবে না, না। মূল মামলার কারণ ক্ষেত্রে কেন? কারণ কেন? মূল মামলাগুলা মামলার কিন্তু কি ক্ষেত্রে প্রযোজ্য চুক্তি নয়। বলবৎ, হ্যাঁ, চুক্তি বলবতের মামলা, এটা কি মূল মামলা। তারপরে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, মূল মামলা এগুলা, ঠিক আছে? এগুলো বুঝতে হবে কোনটা মূল মামলা, উদাহরণগুলো জানতে হবে, মামলা স্যার কোনটা, একটা আপিল কথা বলবো কোনটা, স্যার, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, স্যার একটা কথা বলতাম, দ্রুত একটা কথা বলতাম স্যার। দ্রুত। স্যার 5 ধারায় যেমন স্যার এই বিলম্ব মওকুফের যেমন স্যার হচ্ছে আপনার আপিল, রিভিউ, রিভিশন এবং দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য স্যার, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে স্যার এই যে 4 ধারায় স্যার এই যে আদালত বন্ধ থাকাকালীন তামাদি মেয়াদ উত্তীর্ণ হলে স্যার মূল মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না স্যার। এখানে স্যার রিভিউ এবং রিভিশনের না ক্ষেত্রে কি না, প্রযোজ্য স্যার? আদালত বন্ধ থাকলে তো সব ক্ষেত্রেই প্রযোজ্য।
এই যে দেখেন 4 দ্বারা কি মূল মামলায় প্রযোজ্য না? অবশ্যই প্রযোজ্য। বুঝেন নাই? না স্যার, আদালত আমি বলছি বন্ধ স্যার থাকে, রিভিউ এবং রিভিশনের ক্ষেত্রেও কি প্রযোজ্য স্যার? আদালত বন্ধ থাকলে সব ক্ষেত্রেই প্রযোজ্য এগুলা। ঠিক আছে? আদালত যদি বন্ধ থাকে জি তাহলে সব ক্ষেত্রেই প্রযোজ্য। স্যার তিনটি ক্ষেত্রে ভাই, 5 নম্বর তিনটি ধারাটা ক্ষেত্রে স্যার, স্যার তিনটি ক্ষেত্রে স্যার মামলা আপিল হুম, স্যার দরখাস্ত। 5 নম্বর ধারাটা দরখাস্ত যদি স্যার বলতে একটু ওগুলা রিপিট করতেন নাকি দরখাস্তের মধ্যেই চলে যাচ্ছে। হ্যাঁ, 5 নম্বর কি হয়েছে? স্যার একটু যদি রিপিট করতেন নাকি স্যার? 5 নম্বরে বলা হচ্ছে মামলা বাদে আপিল, রিভিউ, রিভিশন, লিপ্ট আপিল, অন্যান্য দরখাস্ত। লিপ্ট আপিল হচ্ছে হাইকোর্টের অনুমতি নিয়ে দরখাস্ত আপিল করতে হয়, এটি হচ্ছে লিপ্ট আপিল। আর অন্যান্য দরখাস্ত, এই 5টা ক্ষেত্রে 5 দ্বারা প্রযোজ্য, মূল মামলা বাদে। অপ্রযোজ্য দেখেন মূল মামলা। উদাহরণ দেওয়া আছে, উদাহরণ পড়বেন, উদাহরণ এগুলো দেওয়া আছে, পড়বেন। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে 3 ধারা, 4 ধারা, 5 ধারা আমাদের প্রশ্ন এক শেষ হচ্ছে কিনা? এইভাবে পড়লে আপনার একটা কনফিডেন্স গ্রো হবে যে আমি পারতেছি, যে আমার প্রশ্ন এক শেষ। ওকে, তারপরে দেখেন প্রশ্ন 2। প্রশ্ন 2, 6, 7, 8 আইনগত অপারগতা প্লাস বিশেষ ব্যতিক্রম, এই বিষয়টা নিয়ে সাজানো হয়েছে প্রশ্ন 2। এখান থেকে আপনি 1 মার্ক পাবেন, উপর থেকে আপনি 1 মার্ক পেতে পারেন। ঠিক আছে? তাহলে আইনগত অপারগতা কি? মানে আপনি হচ্ছে বড় করেন আপনার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এগুলা কি আইনগত অপারগতা? নাকি আপনার মাথা ঠিক নাই, আপনি পাগল, আপনি নাবালক? কোনগুলো আইনগত অপারগতা? আইনগত মাথা পাগল, অপারগতা, নাবালক, এগুলো স্যার। পাগল, হ্যাঁ, উন্মাদ, উন্মাদ, নাবালক, জড়বুদ্ধি। জড়বুদ্ধি, ঠিক আছে? নাবালক, উন্মাদ, নাবালক, জড়বুদ্ধি, এই 3টা বিষয় হচ্ছে আইনগত অপারগতা। মানে সে লিগালি ডিসেবল, অপারগতা। আইনে বলে দিছে সে অক্ষম। এই 3টা বিষয় থাকলে তাকে লিগাল ডিসেবিলিটির মধ্যে ফেলা হচ্ছে। তো হচ্ছে পরীক্ষায় দেখবেন যে এখানে কি, এই প্রশ্নে কি দিছে। ঠিক আছে? আচ্ছা, নাবালক মানে কি? 18 বছর হয় নাই। উন্মাদ মানে কি? বুঝে নিত, মাথা ঠিক নাই, হেড অফিস ঠিক নাই। আমাদের হেড অফিস কোনটা? ব্রেন। ব্রেন ইজ দ্য সুপ্রিম পাওয়ার। সে সবকিছু লিড করতেছে অথচ তাকে দেখি না। দেখছেন ব্রেনের কি ক্ষমতা? ব্রেনের ভিতর সবকিছু হচ্ছে অথচ দেখি না। তাইলে আমরা কি বলবো? যেটা দেখা যায় না সেটার শক্তি বেশি। ধরেন যে আপনি আমারে মারবেন, আপনার ব্রেনের ভিতর আমার সাথে বসে আপনি প্ল্যান করতেছেন, আমি দেখতেছি না। তাহলে দেখেন অদেখা জিনিসটার শক্তি কত বেশি। তারপরে একটা মানুষকে মারার আগে কিন্তু ব্রেনের ভিতরে একবার মারে, ইনস্টল করতে হয় ব্রেনে, এইভাবে মারবে। তাহলে দেখেন ব্রেন এটা কি একটা বিশাল একটা জিনিস। এই ব্রেনটাকে আপনি যেভাবে চালান সে সেভাবেই চলবে। তো এই ব্রেনের যদি কোনো সমস্যা থাকে, মানে উন্মাদ থাকে, তাহলে সে লিগালি ডিসেবল। জড় বুদ্ধি কোনটা? জড় বুদ্ধি হচ্ছে, আমরা বলি না যে একটা গুয়ার, বেকুব, মানে সে হচ্ছে কাজের ফলাফল সম্পর্কে অবগত না, এটা হচ্ছে জড় বুদ্ধি। ঠিক আছে? মানে যেটাকে আমরা বলি যে আহ, সে কিছু বুঝে না আর কি। ঠিক আছে? যেমন কি আপনার একটা দা দিয়ে বা একটা ছুরি দিয়ে আপনার মাথায় আঘাত করলে মাথা দ্বিগুণিত হয়ে যাবে, এর ফলে সে মারা যাবে, এই বিষয়টা যে বুঝে না সে হচ্ছে কি? জড়বুদ্ধি। তাহলে এই 3টা বিষয় লিগাল ডিসেবল। 6 দ্বারা হচ্ছে একজনের ক্ষেত্রে সিঙ্গেল পার্সনের ডিসেবিলিটিটাকে 6 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। আর আপনার হচ্ছে 7 দ্বারা হচ্ছে একাধিক লোকের ক্ষেত্রে। মনে করেন একটা কোম্পানিতে 4 জন মিলে বা 10 জন মিলে একটা কোম্পানি হয়েছে, 10 জনের মধ্যে 3 জন পাগল হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 7 দ্বারা দিয়ে একাধিক লোকের মধ্যে যদি ডিসেবিলিটি থাকে, তাহলে ওই লোকগুলা যতদিন পর্যন্ত ডিসেবিলিটি কমপ্লিট না হবে, হ্যাঁ, সুস্থ না হবে, ততদিন তামাদি গণনা স্থগিত থাকবে। আর যদি তাদের একটা মেমোরেন্ডামে যদি এরকম বলা থাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে, কোনো একটা চুক্তি করতে, হ্যাঁ, 10 জনের মতামত দরকার নাই, চেয়ারম্যানের সিদ্ধান্তই সবার সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে তামাদিটা চলতে থাকবে। আদারওয়াইজ আপনার যদি তাদের মতামতের দরকার হয়, কনসেন্টের দরকার হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার তামাদি মেয়াদটা স্থগিত থাকবে। যখন সুস্থ হবে তখন তামাদি আপনার গণনা শুরু হবে, সেটা যখন সে সুস্থ হবে। তাহলে 6 আর 7-এর হ্যাঁ ডিফারেন্সটা স্যার। বুঝছেন? আচ্ছা, তাহলে 6 দ্বারা প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে এটা মুখস্থ করবেন। মূল মামলা, ডিক্রি জারি, দরখাস্ত, এটা একদম ছোটস্থ। তাহলে পরীক্ষায় আসবে আইনগত অপারগতা, ঠিক আছে, বা আপনার তামাদি আইনের 6 দ্বারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, ডিক্রি জারি, দরখাস্ত। প্রযোজ্য না কোন ক্ষেত্রে? আপিল, রিভিউ, রিভিশন, এই ক্ষেত্রে প্রযোজ্য না। এটা একদম মুখস্থ করবেন। প্রযোজ্য, অপ্রযোজ্য, বই থেকে বের করছেন?
জি বের বই করছি থেকে বের করে স্যার। এটা পড়বেন। 7 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? 6 আর 7 একই জিনিস। মূল মামলা, ডিক্রি জারির দরখাস্ত, অপ্রযোজ্য, আপিল, রিভিউ, রিভিশন, অন্যান্য দরখাস্ত, এগুলা থেকে 1 মার্ক পাবেন। কিন্তু পরীক্ষা আসবে 7 ধারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না। প্রশ্ন ভালো করে পড়ে দেন অ্যান্সার করবেন, বুঝছেন? প্রশ্ন ভালো করে পড়ে দেন অ্যান্সার করবেন। আর আপনাদের পরীক্ষাটা যদি মোটামুটি একটু দেরি হয়, আর আমরা যদি রিভিশনটা ঠিকঠাক করতে পারি, আমরা 2টা রিভিশন করার পরেও যদি আমাদের হাতে দেখি 1 মাস সময় থাকে, তাহলে আপনারা সরাসরি একটা পরীক্ষা দেওয়া যায় কিনা, হ্যাঁ, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। পরবর্তীতে যদি পরীক্ষা একটু দেরিতে হয়, তাইলে আমরা আগে থেকেই কি প্রিপেয়ার্ড হবো, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো কিনা এটা আমরা দেখবো। ঠিক আছে, এটা একটা প্রস্তাবনা থাকলো, পরে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো। আচ্ছা, তারপরে 8 ধারাতে চলে আসেন। 8 ধারা, 8 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশন। এটা হচ্ছে 6 আর 7 ধারা সুবিধা নেওয়ার পর যদি আইনগত অপারগতা দূর হওয়ার পর মামলা দায়েরের জন্য কোনো ব্যক্তি সর্বোচ্চ 3 বছরের বেশি সময় পাবে না। আর 8 ধারাতে বলছে অগ্রক্রয়ের ক্ষেত্রে এই এই যে আপনার বিষয়টা 3 বছরের যে বিষয়টা, এটা 8 ধারার ক্ষেত্রে আপনার এই বিশেষ ব্যতিক্রমটা প্রযোজ্য না অগ্রক্রয়ের ক্ষেত্রে। 8 ধারাতে বলছে। আচ্ছা, এইখানে যে বিষয়টা বলছে 6-7 ধারা সুবিধা নেওয়ার পর আইনগত অপারগতা দূর হওয়ার পর মামলা দায়েরের জন্য। আচ্ছা, 6-7 ধারার সুবিধা নেওয়া মানে কি? 6-7 ধারার সুবিধা নেওয়া মানে কি? ধরেন যে কোনো একটা লোক নাবালক, 10 বছর বয়স, ঠিক আছে, সে সাবালক হইছে 8 বছর পরে, 18 বছর বয়স হওয়ার পরে। তার মানে কোন একটা জমি থেকে যদি তাকে বেদখল করে দেওয়া হয়, সে তো মামলা করতে পারতেছে না। সে 18 বছর হওয়ার পর সে মামলা করার উপযুক্ত হইছে। এখন এইখান থেকে সে কতদিন সময় পাবে? বা একটা লোকের বয়স 6 বছর, সে তো তখন মামলা দায়ের করতে পারতেছে না। এই যে এখানে 12-13 বছর 14 বছর পার হয়ে গেছে, তাইলে কি সে হচ্ছে 8 ধারা অনুযায়ী 18 বছর হওয়ার পর সে 12 বছর পাওয়ার কথা ছিল, তাই না? নর্মালি কিন্তু সে 12 বছর পাবে না, সে পাবে কয় বছর? 3 বছর। যেহেতু সে আপনার 6-7 ধারার একটা সুবিধা সেইখানে নিছে আইনগত অপারগতার কারণে। সেটা হইতে পারে আপনার নাবালকত্ব, হইতে পারে জড়বুদ্ধি, হইতে পারে পাগলত্ব, ঠিক আছে? তাহলে দেখবেন যে 6-7 ধারার মধ্যে যে সুবিধার কথা বলা হয়েছে, ওই সুবিধাটা যদি কেউ নিয়ে থাকে, তাহলে সে সর্বোচ্চ কয় বছর সময় পাবে? 3 বছর। 3 বছর। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, এটা আপনারা একটু সাথে থাকেন, লাইটটা চলে গেছে। এখন আসছে নাকি না? জি এসেছে। আচ্ছা স্যার। জি আচ্ছা, আছে। ওকে। আচ্ছা, দেখেন এখানে আমরা একটা উদাহরণ করব, খুব ভালো করে দেখবেন। এমসিকিউ তে আসতে পারে, লিখিততেও আসতে পারে। মনে করেন আপনারা খাতায় লেখেন, ঠিক আছে? সামিউল, মনে করেন সামিউল ফ্রম সিলেট, মনে করেন সামিউল ভাই, ঠিক আছে, 6 বছর বয়সে একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। 6 বছর, 6 বছর। তখন সাল, আচ্ছা সাল পরে দিব না। এখন সে 18 বছর হওয়ার পর সে সাবালক হয়েছে। তার মানে কি এখানে কয় বছর পার হয়েছে? 6 বছর থেকে 18 বছর, কয় বছর? সাবালকত্ব হয়েছে 18 বছর হয়েছে পরে। তাহলে এখানে কয় বছর পার হইলো? 12। 12 বছর। দেখেন 12 বছর। 12 বছর বা 5 বছর, ধরেন 5 বছর, তাহলে কয় বছর পার হইলো? 13 বছর। তো দখল পুনরুদ্ধারের মামলা, মনে করেন তাকে একটা সম্পত্তি থেকে বেদখল করা হচ্ছে, তার দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত বছর? কোন একটা সম্পত্তি থেকে, মনে করেন উদাহরণটা হচ্ছে বেদখল হয়েছে সে 12 বছর, ঠিক আছে? কোন একটা মামলার দখল পুনরুদ্ধারে তামাদি মেয়াদ 12 বছর, ঠিক আছে? তো এখন সে কি করছে? আপনার 5 বছর বয়সে বেদখল হয়েছে, তার মানে 13 বছর পার হয়ে গেছে। নর্মালি কি তার তামাদি শেষ না? আরে দেখেন না, 18 বছর সাবালক হয়েছে। আচ্ছা, জি স্যার। 18 বছর পরে সে মামলা দায়ের করার উপযুক্ত হয়েছে। তো তামাদি গণনাটা কিন্তু 5 বছর থেকে শুরু হবে না, যেহেতু 6-7 দ্বারা সুবিধা নিচ্ছে, 6 দ্বারা জি সুবিধা স্যার। নিচ্ছে। তাহলে তামাদি গণনাটা শুরু হবে 18 বছর হওয়ার পরে। তো এখান থেকে জি 12 স্যার। বছর পাওয়ার কথা। এখান থেকে কত বছর পাওয়ার কথা?
বা- 12 বছর, কিন্তু সে পাবে কয় বছর? 3 বছর। কেন 3 বছর পাবে, 12 বছর পাবে না? কারণ কি, এই ওইটা দিকে তো সে অলরেডি লম্বা ওইটা একটা 28 সময় সুবিধা। পার করছে, লম্বা একটা সময় পার করছে 6 ধারা সুবিধা নিয়ে। এই জন্য বলছে 6 ধারা সুবিধা যদি কেউ নেয়, আমি কিন্তু আমার ভাষায় লিখে দিছি, বইয়ের মধ্যে অন্যভাবে লিখছে। তো 6 ধারা সুবিধা নেওয়া মানে কি, 6 ধারার যে নাবালকত্ব বা পাগল বা এটার সুবিধা নিছে, তার মানে পরে সে কয় বছর মধ্যে মামলা করতে পারবে? সর্বোচ্চ 3 বছর। 3 বছর। আচ্ছা, এখন আমি আরেকটা প্রবলেম দিই, এটা বেসিক। মনে করেন একটা লোক 2000, স্যার এটা আরেকবার বলবেন কারণ স্যার, বুঝি নাই স্যার। খাতার মধ্যে লেখেন, কেন বুঝবেন না? 2000, ঠিক আছে, 2014 সাল বেদখল হয়েছে একটা লোক, তখন সে নাবালক ছিল। তাইলে কি সে মামলা করার অধিকার তার নাই? মামলা তো সে করতে পারতেছে না। সে সাবালক হয়েছে মনে করেন 2020 সালে, ঠিক আছে, সে সাবালক হয়েছে 2020 সালে। দখল পুনরুদ্ধার, সে বেদখল হয়েছে কত সালে? 2014 সালে, তখন সে নাবালক ছিল। 2020 সালে সাবালক হয়েছে। এখন সে সর্বোচ্চ কত বছর সময় পাবে মামলা করার জন্য? বলেন, 3 কত বছর 3 বছর? বছর। কত ছয়ের সাল? সুবিধা নেই। 3 বছর 3 বছর স্যার, 3 বছর স্যার। কত 3 সাল? বছর 2023 সাল স্যার। 23 স্যার। মানে আপনারা বলতেছেন 2023। আচ্ছা, তো এখন এটার অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এটার কেন? লজিক দিচ্ছি শুনেন। এটা কিন্তু 8 দ্বারা দিয়ে হবে না, যদিও 8 ধারার মতো করে আমি প্রবলেমটা দিছি, কিন্তু এটা 8 দ্বারা দিয়ে সমাধান করলে আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে। দেখেন, সে যদি নাবালক না থাকতো, বা নাবালক হয়েছে দিকে সমস্যা নাই, 2014 সালে বেদখল হয়েছে, তো 2014 সালে বেদখল হয়েছে, বেদখল হওয়ার দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ 12 বছর। 2014 সালের সাথে 12 বছর যোগ করলে কত হয়? 14 সাথে 12 যোগ করলে কত হয়? 2026। তার হাতে তো নর্মালি 2026 সাল পর্যন্ত সময় আছে, নর্মালি, সাবালক নাবালক যেটাই হোক, নর্মালি। তাহলে আপনি 8 দ্বারা দিয়ে কি সময় কমায় ফেলবেন? একটা লোকের সুবিধা আপনি কমায় ফেলতে পারবেন? লিগাল বিষয়টা কমায় ফেলতে পারবেন কিনা? বুঝতে পারছি স্যার। এগুলা দিয়ে আপনার প্যাচ লাগায়, বুঝছেন কিনা, পরীক্ষার হলে যারা একটু ঠিক কম আছে। জানে এরা কিন্তু কি এটা তো ওই তাহলে পেজ দেখা যায় ফেল ওনার দিয়ে লস হয়ে যায়। লস হয়ে যায় না? এখন বুঝতেছেন কিনা? জি আর জি আপনি কি আইনজীবী হয়েছেন লস করার জন্য একটা জি না না মানুষের? স্যার। না একজনকে তাইলে দেখেন, সুবিধা করে দেওয়ার জন্যই তো। এখন আপনি জাস্টিফাই করেন, এখন কি এখানে 3 বছর দিয়ে করবেন নাকি এইটার সাথে 12 বছর যোগ করে দেখবেন সময় আছে কিনা। যদি সময় থাকে তাইলে আর 8 দ্বারার বিষয় আনার দরকার নাই। আর যদি 12 বছর পার করে ফেলে, এখন দেখেন কখন এটা আনবেন। এটারও আমি বলে দিচ্ছি, এখানে যদি 2000 ইয়া হইতো, খেয়াল করেন, এগুলা বুঝতে হবে। আর আমার কাছে ম্যাথমেটিক্স খুব ভালো লাগে। এখন দেখেন, এখানে যদি হইতো যে 2000, ঠিক আছে, 2000, আহ, আহ, ধরেন 18 বছরের মধ্যে তো দিতে হবে। ধরেন 2005, 2005, 2005-এর সাথে 12 যোগ করলে কত হয়? 17। 2017। 2017 স্যার। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু, এখানে বলেন 2005 হইলে সে কত সালে মামলা দায়ের করতে পারতো, এটা বলেন। 2005 সালে কত সাল পর্যন্ত হইতো? 2005 সালের সাথে 12 কি হবে, যোগ হবে। 17 সালে সে মামলা করতে পারতো, 17 সালের মধ্যে। কিন্তু সে তো সাবালক হয়েছে 2020 সালে। 20 সালে হইলে সে তো ওই 12 বছর পরে আরো পাবে, যেহেতু সাবালক হয়নি, যে আরো উনি ইয়া পাবে, 3 বছর 3 পাবে। বছর পাবে আর 3 বছর পাবে, ঠিক আছে। জি এখানে দেখেন জি জি মূল সময় পার করছে কিনা, মূল সময়টা, জি জি মূল সময় মূল পার করে সময় ফেলছে যদি 17 পার সালে। মূল হয়ে সময় যায়, পার করে ফেলছে। জি মূল সময় পার হয়ে গেলে
যে সালটা দিবে ওই সালের সাথে 3 বছর যোগ করবেন, কারণ এখান থেকে আর 12 বছর সে পাবে না, যেহেতু সে 6 দ্বারা সুবিধা নিছে। মূল সময় পার হয়ে গেলে জি 3 বছর যোগ করবেন, আর মূল সময় পার না হইলে 3 বছর যোগ করার দরকার নেই। বুঝছেন সমস্যাটা সময় কোন জি জায়গায়? স্যার, হুম। এখন বিষয়টা ক্লিয়ার। দেখেন সবাই ক্লিয়ার দিচ্ছি কিনা, এটা কিন্তু ক্লিয়ার স্যার, রিটেনও আসতে পারে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। লিখিততে কিন্তু আসতে পারে। আসলে 80% ছেলে পেলে ভুল করবে, আর এমসিকিউ তেও আসতে পারে। অতএব স্যার আপনি আরেকটা যদি উদাহরণ কনসেপ্ট দেন স্যার। ক্লিয়ার রাখেন। স্যার ক্লিয়ার হবে স্যার, আরেকটা উদাহরণ দেন। আচ্ছা দিচ্ছি। কি আরাফাত ভাই, কি আপনি বুঝছেন বিষয়টা? স্যার এইটা আমার বরাবরের প্যাচ লাগে স্যার, এই ধারাটা স্যার আচ্ছা একটু আপনি ক্লিয়ার আমাকে হয়েছে পরে স্যার ফোন এখন। দিয়েন, আপনি এটা পরে ফোন মারাত্মক দিয়েন। পেঁচ আর আছে। বাকিরা বুঝছেন কিনা সবাই? জি বুঝতে যারা পারছি একটু স্যার। কম বুঝেন জি তারা স্যার আমাকে ক্লিয়ার বলবেন। এটা। বুঝছি স্যার, আরো বুঝছি স্যার। যোগ হবে কেন স্যার? 2014 হ্যাঁ, সালের সাথে 12 বছর কেন যোগ হবে? প্রথমে আমরা কেন 14 যোগ করে কোথায় নেব? পাইছেন? 14 ওই যে কেন প্রথম কোথায় উদাহরণটা পাইছেন? স্যার দখলের সালের মামলা 12 বছর, 12 বছরের মধ্যে ইয়ে আরে করতে হবে, 12 12 বছর বছর প্লাস 3 তামাদি না, বছর। হ্যাঁ 12 বছর তো তামাদি মেয়াদ দখল পুনরুদ্ধারের। আমাদের তামাদি আইনে পড়াইছি না, দখল পুনরুদ্ধারের মামলা তামাদি 12 বছর। এই জন্য এই জন্য 12 বছর। তামাদি না জানা থাকলে এই প্রবলেম সলভ করতে পারবেন না, বুঝছেন? যেমন অর্থ আদায়ের তামাদি 3 বছর, অতএব কোনটা মানে ফ্যাক্টটা কি এটা আপনার জানা থাকতে হবে, তারপরে ওখান থেকে তামাদিটা আপনাকে নিতে হবে। ওকে, আশা করছি বুঝে গেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ফোন দিবেন। ওকে, তাহলে আমরা 8 দ্বারা থেকে প্রবলেম করলাম, সবকিছু করলাম, ঠিক আছে? তাহলে দেখেন 6 বা 7-এর সুবিধা পাওয়ার পর আইনগত অক্ষমতা দূর হলে সে 3 বছরের বেশি সময় পাবে না। তাহলে দেখবেন 6 দ্বারা 7 দ্বারা সুবিধা নিচ্ছে কিনা, নিলে সে 3 বছরের বেশি সময় পাবে না। এখন আমরা চলে যাবো 9 ধারাতে। সময়ের অবিরাম চলন। একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না। তামাদি আইন কিন্তু সহজ অনেকেই বলে, কিন্তু অনেকেই জানে না এখানে কি জটিলতা আছে, আরো জটিলতা আছে। বেশি জটিলতা আমরা এখন যাব না, লিখিত পরীক্ষার আগে আরো কিছু জটিলতা অনেক কিছু করবো, যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি। এখন যারা ক্রিটিক্যাল ইস্যু জানে না ওরা বলে তামাদি আইন সহজ, কিন্তু সহজ আবার কি কিছু জায়গায় গ্যাঞ্জামও আছে, ঝামেলাও আছে, আবার কিছু জায়গায় স্যার একটু কথা প্রবলেম বলি আমি, আছে। স্যার আমি একটু 2 সেকেন্ড জি, কথা বলি। হুম, আপনি ওই যে 3-এর পর 4, 4-এর পরে যে 9 আনছেন, হ্যাঁ তারপর 5 হ্যাঁ। আনছেন, এই যে আপনার ধারাবাহিকতা, এইটা একটু আমাকে এইটা একটু বুঝাই দেন। আচ্ছা এটা বলতেছি, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আপনার 9 ধারাতে কি বলছি, সময়ের অবিরাম চলন, তাই না? একবার তামাদি মেয়াদ শুরু হলে কি আর থামবে না। তামাদি গণনা যদি একবার শুরু হয়ে যায় তাহলে সেটা কি আর থামবে না। তো এই যে ধরেন যে 3 ধারা অনুযায়ী একটা আহ, মামলার আপনার ধরেন, আচ্ছা এটার একটা উদাহরণ আরেকটু বুঝাই, তামাদি গণনা শুরু হইলে আর কিভাবে থামবে না এটা দেখেন, তারপরে আপনি এটা বুঝছি। মনে করেন যে একটা লোক 2005 সালে কি হয়েছে, পাগল হয়েছে, সরি বেদখল হয়েছে। তখন সে নাবালক ছিল। 2010 সালে সে হচ্ছে পাগল হয়েছে, তখনও সে নাবালক ছিল, ঠিক আছে? এখন 2020 সালে সে হচ্ছে সাবালক হয়েছে। অনেক ফ্যাক্ট দিতে পারে, 2020 সালে সাবালক হয়েছে। আর হচ্ছে 2030 সালে সে হয়েছে এই পাগলত্বের অবসান হয়েছে, সুস্থ হয়েছে। এখন সে মামলা করতে পারবে কিনা, পারলে কত সাল পর্যন্ত পারবে, আর না পারলে মানে পারবে কিনা, এক কথায় বলেন। স্যার পাগল হওয়ার পরে করতে পারবে, মানে 30 সালের পরে আর 3 বছর যোগ করে সে মামলা করতে পারবে। মানে 2020 সালে সাবালক হয়েছে, 2030 সালে পাগল হয়েছে, আরে পাগলত্বের অবসান হয়েছে, এখন সে মামলা করতে পারবে? জি স্যার, না, পাগলতা থেকে অবসান হওয়ার পারবে, পরে। পারবে। পারবে তো স্যার, কারণ কি? 12 বছর যোগ কারণ হওয়ার পরও তো সময় থাকে। হ্যাঁ, কেন পারবে? পাগলত্ব এবং আপনার এই পাগল এবং নাবালক দুইটা একসাথে নাবালকত্ব চলতেছিল। দুইটাই পার হতে দু- হবে। হ্যাঁ, দুইটা একসাথে চলতেছিল।
কারণ যখন সে নাবালক ছিল তখন সে পাগলও ছিল। এখন এই প্রবলেমটাই যদি আবার একটু ঘুরাই দেওয়া হয়, মনে করেন এখানে পাগল হলো না, আমি আবার বলছি 2000, এগুলো বুঝতে হবে, 2005 সালে সে হচ্ছে বেদখল হয়েছে, 2020 সালে সে সাবালক হয়েছে, ঠিক আছে। 2030 সালে সে পাগল হয়েছে, 2040 সালে সে সুস্থ হয়েছে। এখন সে মামলা করতে পারবে কিনা? না স্যার পারবে না। পারবে না। কেন পারবে না? দেখেন স্যার 20 2005 সালে সালে সে বেদখল সাবালক হয়েছে, হয়েছে। হ্যাঁ 2005 সালে বেদখল হয়েছে, 2020 সালে সে হচ্ছে সাবালক হয়েছে, 2030 সালে পাগল হয়েছে। এখানে মাঝখানে 10 বছর সে মামলা করে নাই, গ্যাপ পড়ে গেছে। মাঝখানে পারবে না। কি গ্যাপ পড়ছে, গ্যাপ। তো কেন করে নাই? এখানে অলরেডি 3 বছর পার হয়ে গেছে, 20 সালের পরের যে 3 বছরের বিষয়টা। তো এই গ্যাপ হওয়ার পরে সে পাগল হয়েছে, পরে আবার সুস্থ হয়েছে, আবার পাগল হোক, আবার সুস্থ হোক, কোনো লাভ হবে না, কারণ এখানে গ্যাপ পড়ে গেছে। এটাই 9 ধারার বিষয়টা। 9 ধারাতে বলছে একবার শুরু হইলে আর থামবে না। এই যে 2020 সালে গণনা শুরু হয়েছে, ঠিক আছে, 2005 থেকে 2020 সাল পর্যন্ত কিন্তু স্থগিত ছিল। 2020 সালে যে গণনা শুরু হয়েছে, এটা কিন্তু আর থামবে না। এখন মাঝখানে আপনার থাইমা গেছে, পরে পাগল হয়েছে, আবার সুস্থ হয়েছে, আবার পাগল হয়েছে, আবার সুস্থ ওই হয়েছে, 3 বছরের মধ্যে এগুলা মোকদ্দমা কোনো করা উচিত ছিল স্যার, তাই না? ওই গ্যাপের মধ্যে মোকদ্দমা জি করা উচিত জি ছিল। জি জি। এখন যদি জি। প্রশ্নটা আবার এরকম ভাবে করে, আপনারা আরো কনফিউজ করার জন্য, দেখেন প্রশ্নটা এরকম ভাবে করতে পারে যে 2020 সালে সে কি হয়েছে, সাবালক হয়েছে, 2021 সালে সে পাগল হয়েছে, 2022 সালে সে আবার সুস্থ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সে মামলা দায়ের করতে পারবে কিনা? এটা তো পারবে, কারণ 2020 এর সাথে 3 যোগ করলে কত হয়? 2023 সাল 23। পর্যন্ত তার এমনি সময় আছে, এর মাঝখানে যেটা মন সেটাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, বুঝছেন কিনা? 2023 সাল পর্যন্ত তো তার হাতে এমনি সময় আছে। 21 থেকে 22 সালে 1 বছর পাগল থাকলেও সমস্যা নাই, কারণ সে 23 সালেও মামলা করতে পারতেছে। বুঝছেন কিনা? এতে দেখতে হবে, বুঝতে হবে এগুলা। সময়ের মধ্যে সে আচ্ছা পাগল হোক না, সমস্যা কি? স্যার, একটা বিষয় জানার জন্য, বিষয়টা হলো জি, কি, ওই যে যদি আমার যদি যে নির্ধারিত সময়টা এটা যদি ওভার হয়ে যায়, তখন মানে মামলা করার বিকল্প পদ্ধতি কি? ওই যে ওভার হয়ে গেলে আপনার ইয়ে করবেন, যদি ওই সময়ের মধ্যে না হলে তো মামলা করতে পারবেন না, আপনি খারিজ হয়ে যাবে। আহ, তো বিকল্প কোনো এখন পদ্ধতি নেই? কিছু কিছু পদ্ধতি আছে, সেটা আমরা তামাদি আইনের 18 ধারাতে দেখব। যদি এটা প্রমাণ করতে পারেন প্রতারণার ফলাফল, হ্যাঁ, এখানে আমরা ওএসডি দিয়ে 3টা টার্ম দিয়ে পড়বো: অধিকার, সত্য, আর হচ্ছে দলিল। উতে অধিকার, ওএসডি নাম শুনছেন? নর্মালি ওএসডি নাম শুনছেন না? সরকারি কর্মচারীদের যে ওএসডি করে, এটা মনে রাখার জন্য কোনো ধারা পড়াচ্ছি না, ওএসডি মনে রাখার জন্য। উতে অধিকার, এস দিয়া সত্য লিখি, ডি দিয়া দলিল, ডিওএলএল দলিল। ওএসডি অধিকার, সত্য, দলিল, কেউ যদি অবগত না থাকে তাইলে তামাদি মেয়াদ পার হইলেও সেখানে তামাদিটা পাওয়া যায়, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন। মনে করেন আপনি যেটা বলছেন, এটার উদাহরণ হিসাবে বলছি, মনে জি করেন স্যার। আপনার দাদা একটা সম্পত্তি কিনছে। কি কিনছে? হ্যাঁ। সম্পত্তি কিনছে। আপনি জানেন না, আপনার বাবাও জানে না, উনি মারা গেছে। 100 বছর পরে জি আপনারা স্যার। জানছেন। তো নর্মালি আপনার কোন একটা সম্পত্তি যদি আপনার দখল না থাকে 12 বছর ধরে, তাহলে তো এই সম্পত্তিটার মালিকানা আপনি হারায় ফেলতেছেন। তো এইখানে আপনি হারাবেন না। কেন হারাবেন না? আপনি আপনার কেন স্যার? অধিকারটা, আমি বলতেছি, অধিকারটা যেদিন জানছেন ওই দিন থেকে 12 বছর, জি। বুঝছেন? এই ও দৃষ্টিকোণে আপনার তামাদিটা কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো যায়, যদি আপনি সেটা আদালতে প্রমাণ করতে পারেন যে আমার যে অধিকার আছে, আমার যে সত্ত্ব আছে, ঠিক আছে, এটার যে মালিক জি। আমি, এটা তো আমি জানি না। এখন এই হিসাবে আপনার কিছু কিছু জায়গায় আপনার তামাদি এক্সটেনশন হইতে পারে। আরেকটা হচ্ছে ওইটা আমাকে অবিরাম প্রুভ করতে হবে যে আমি ওই দিন থেকে হ্যাঁ, জানছি। জি জি। আরেকটা হচ্ছে দলিল। দলিলটা প্রতারণামূলক ভাবে কেউ সরায় রাখছে, আপনি যেদিন থেকে জানবেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সেটা 50 বছর পরে যদি জানেন, সমস্যা নেই। তামাদি চলে গেলেও আপনি কি করতে পারতেছেন? এক্সটেনশন করতে পারতেছেন। এটা হচ্ছে একটা আপনার বিশেষ সুবিধা। আর একটা আছে যে ধন্যবাদ স্যার। চুক্তি যখন ভঙ্গ হয়, একটা চুক্তি যতবার ভঙ্গ হয় ততবার নতুন করে তামাদি গণনা শুরু হয়। নর্মালি আপনার চুক্তির মেয়াদ যেটা,
সেটা থেকেও আপনি কি এক্সটেনশন করতে পারতেছেন। যদি ভঙ্গ হয় এবং সেটা যদি লিখিত ভাবে হয়, তাহলে যতবার চুক্তি ভঙ্গ হয় ততবার নতুন করে তামাদি গণনা শুরু হয়। কিছু কিছু আছে, সেগুলো আমরা পরে আরো ডিটেলসে জানবো। আশা করছি আপনার উত্তর কিছুটা পেয়েছেন। জি স্যার, স্যার বুঝছি স্যার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সিরিয়ালি এখন আবার একটু পড়ি। আচ্ছা, তো এখন আমরা 8 ধারা পড়ে ফেলছি। আর আমরা দেখবো হচ্ছে এখন সময় গণনা। ঠিক আছে, আমরা আমাদের এনে 3 পড়ছি, 4 পড়ছি, 5 পড়ছি, 6 পড়ছি, 7 পড়ছি, 8 পড়ছি, 9 পড়ছি। ঠিক আছে, 10 11 আপাতত লাগছে না, পড়বো না। আমরা 12তে চলে যাব, সময় গণনা। এখন আমরা প্রশ্নে চলে যাব। ওই প্রশ্নটাকে মাথায় রেখে আপনি সব সময় পড়বেন। আপনি এই 10 সেট প্রশ্ন কি মুখস্থ করা যাবে না? যে প্রশ্ন 1-এ 3 5 4, প্রশ্ন 2-এ 6 7 8 একসাথে কেন নিচ্ছি এটা আপনি বুঝতে পারছেন। কারণ এগুলো লিগ্যাল ডিসেবিলিটিকে রিপ্রেজেন্ট করতেছে 6 7 8 ধারা। ঠিক আছে, সময়ের অবিরাম চলন 9 ধারা, এটা আলাদা রাখছি। হ্যাঁ, যদিও এটা 6 7 8 9 একসাথে লিগ্যাল ডিসেবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। আর হচ্ছে সময়ের অবিরাম চলনের ব্যতিক্রম। এই যে সময় একবার গণনা শুরু হইলে আর থামবে না, এর ব্যতিক্রম আছে ধর 12 13 14 15 16। আবার তামাদি গণনার নিয়ম, এটাও 12 13 14 15 16 17 25 এগুলোতে বলা আছে। তারপরে ফলাফল সংক্রান্ত ওই যে 18 19 20 22 23 এগুলো আমরা পড়বো। ক্ষতিপূরণ সংক্রান্ত 24, আর সুখাধিকার হচ্ছে 26 আর 28, 26 27 28 এগুলা থেকে আমরা অধিকার বিলুপ্তি আর সুখাধিকারের বিষয়টা পড়বো। তাহলে এখান থেকে আমরা 5 মার্ক পেয়ে যাব। আর অনুচ্ছেদ তো আমরা গত ক্লাসে 5 মার্ক নিশ্চিত করছি। এখন চলে আসেন আমরা আরেকটু জিনিস দেখি। সময় গণনার যে বিষয়টা 12 ধারা, আমাদের যে সময় গণনাটা আপনি কেমনে করবেন? ঠিক আছে, আইনি কার্যধারা থেকে সময় গণনা। এক্সক্লুশন মানে বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিং, ইংলিশ টার্ম করবেন, পরীক্ষা আসতে পারে। এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিং, ঠিক আছে, এটা কোন ধারায় রিপ্রেজেন্ট করা হয়েছে? 12 ধারা। 12 ধারাতে বলা হয়েছে যে মামলা আপিল দরখাস্ত 3টা ক্ষেত্রে 12 ধারা প্রযোজ্য। 12 ধারাতে আরো বলা হয়েছে যে মোকদ্দমার কারণ উদ্ভবের দিন, রায়ের দিন, ডিক্রি বা মোকদ্দমার কারণ যেদিন উদ্ভব হয়েছে, মোকদ্দমা যেদিন দায়ের করছে ওইটা না, কিন্তু কারণ, রিজন, কারণ যেদিন উদ্ভব হচ্ছে সেদিনটা আমাদের গণনা থেকে বাদ যাবে। মনে করেন যে আপনি একটা আহ, আহ, মামলা করার, আজকে বেদখল করার জন্য হুমকি দামকি দিচ্ছেন, এই যে মামলা করার কারণ উদ্ভব হয়েছে। আপনার জমির মাটি অন্য জায়গায় পড়ে গেছে, মামলা করার কারণ উদ্ভব হয়েছে, মানে যেদিন কারণ উদ্ভব হবে ওই দিনটা বাদ যাবে, কারণ ওই দিন তো আপনি মামলা দায়ের করতে পারতেছেন না। তারপরে রায় যেদিন ঘোষণা দিবে ওই দিনটা বাদ যাবে। ডিক্রি বা রায়ের নকল তুলতে যদি 1 মাস সময় লাগে সেই সময়টা বাদ যাবে, যেদিন যতদিন লাগে। রুয়েদাদের নকল পেতে বা সালিসি বৈঠকের যে একটা নকল আছে সেটা পেতে যে সময় লাগে ওই সময়টা বাদ যাবে। ধরেন আপিলের তামাদি মেয়াদ 30 দিন, রায় ঘোষণার পর নকল পেতে 8 দিন সময় লাগে, তবে আপিলের তামাদি মেয়াদ হবে 38 দিন, কারণ 8 দিন আপনি নকল তুলতে সময় ব্যয় করছেন। এরকম উদাহরণগুলো দেখবেন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে এখান থেকে যদি আমাদের রায়ের ডিক্রি ইয়া পেতে যদি 30 দিনও লাগে বা 50 দিনও লাগে, তাহলে নর্মালি লিগালি 30 দিন পান, 50-এর সাথে 30 যোগ করবেন, তাহলে 80 দিন পরে আপনি মামলা আপিলটা দায়ের করতে পারবেন। তাহলে এই হচ্ছে বিষয়। এখন 9 ধারার ব্যতিক্রম কিভাবে? 9 ধারাতে বলছে একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না। তাহলে দেখেন, কোনো একটা মামলার রায় হয়েছে, রায় হওয়ার পর আপনার রায়ের দিনটা বাদ যাচ্ছে, নর্মালি বাদ যাওয়ার কথা না। নকল তুলতে যে ধরেন যে 30 বলেন 20 দিন লাগছে, হ্যাঁ, এটা 12 ধারায় বলে দিছে যে নকল তুলতে যে সময় লাগে ওই সময়টা বাদ যাবে। তাহলে 9 ধারা অনুযায়ী কি কোনো কিছু বাদ যাওয়ার কথা ছিল? একবার শুরু হইলে আর থামবে না, তাই না? কিন্তু 12 ধারাতে আবার বলে দিছে কি, যে রায়ের নকল তুলতে যে সময় লাগে ওই সময়টা বাদ দিবা। তাইলে কি 9 ধারার ব্যতিক্রম বলতে পারি না আমরা 12 ধারা? জি স্যার। জি স্যার। সেটা তো বেইত সময়টা বাদ যাবে স্যার। এটাই তো ব্যতিক্রম না। 3 ধারার ব্যতিক্রম না 5 ধারা? বুঝতেছেন না কেন? 3 ধারার ব্যতিক্রম না 5 ধারা? 3 ধারাতে কি বলছে? মামলা, আপিল, দরখাস্ত 3টাই নির্দিষ্ট সময়ের পর দায়ের করলে খারিজ হয়ে যাবে। কিন্তু 5 ধারায় কি বলতেছে আবার? যে আপিল দরখাস্ত নির্দিষ্ট সময়ের পরে যদি দায়ের করেন, আদালত সন্তুষ্ট করতে পারলে বিলম্ব মৌকুফের দরখাস্ত দিলে খারিজ হবে না। এই 3 ধারাতে কি বলছে? 3টাই খারিজ হবে। 5 ধারাতে আবার কি একটা মানে পল্টি দিছে 3 ধারাটাকে। তার মানে এরকম ভাবে 9 ধারাকে আবার ব্যতিক্রম ভাবে বলছে 12 ধারায়। সেই তো সময় বাদ যাবে, নর্মালি তো বাদ যাওয়ার কথা না।
12 ধারায় বলছে এই জন্য বাদ যাবে, তাহলে 9 ধারার ব্যতিক্রম 12 ধারা। এখন দেখেন আবার 9 ধারার ব্যতিক্রম, এগুলো পরীক্ষায় আসবে, লিখিত পরীক্ষায় এখনো আসে নাই, এমসিকিউ পরীক্ষায় এখনো আসে নাই। যদি বলে যে সময়ের তামাদি গণনা একবার শুরু হলে থামবে না, নিচের কোনটি ব্যতিক্রম ভাবে বলা হয়েছে আপনাকে বুঝতে হবে। অথবা আসতে পারে তামাদি গণনা একবার শুরু হলে থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো, তখন আপনাকে 12, 13, 14, 15, 16 এগুলো আলোচনা করতে হবে 2-3 লাইন করে করে। অতএব প্রশ্ন বুঝতে হবে। 13 ধারা তো আমি দেই নাই। 13 ধারাতে বলছে বিবাদী বিদেশে থাকাকালীন সময় তামাদি গণনা স্থগিত থাকবে, যতদিন বিদেশে থাকে। নর্মালি স্থগিত থাকার কথা না, সে বিদেশে আছে বিদায় স্থগিত থাকতেছে, 9 ধারার ব্যতিক্রম। 14 ধারাতে বলছে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে আপনার তামাদি গণনাটা স্থগিত থাকবে, যদি 2 বছরও পার হয়ে যায় তামাদি গণনা স্থগিত থাকবে, আপনি 2 বছর পরেও সেটা সেই মামলাটা আবার সঠিক আদালতে দায়ের করতে পারবেন, যেহেতু এটা সরল সরল বিশ্বাসে ভুল আদালত। ভুল আদালত কি? মামলা দায়ের করার কথা সহকারী জজ আদালতে, আপনি সিনিয়র সহকারীতে দায়ের করে ফেলছেন। দায়ের করার সিনিয়র তো এখন বলে না, আপনার সিভিল জজ, ঠিক আছে, সিনিয়র সিভিল জজ আদালতে দায়ের করছেন, দায়ের করার কথা সিভিল জজে। এই যে আপনি এখতিয়ারবিহীন আদালতে দায়ের করছেন, এদিকে তামাদি মেয়াদ শেষ হয়ে গেল, আপনি কি করতে পারবেন? মামলাটা সঠিক আদালতে আবার নিয়ে যেতে পারবেন। তাহলে 14 ধারা প্রযোজ্য শুধুমাত্র মূল মামলায়, প্রযোজ্য না কোনটা? আপিল রিভিউ রিভিশন। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। তামাদি আইনের 14 ধারা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, রিভিউ রিভিশন, কোনটা হবে অ্যান্সার? 14 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা। মূল মামলা স্যার। আর পরীক্ষায় যদি আসে 14 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য না? মূল মামলা, আপিল, আপিল, রিভিশন। হতে দিল আপিল, হতে দিল, আর কতে দিল মূল মামলা, হতে দিল আপিল, ছোট গতে রিভিউ, বড় গতে খ প্লাস গ, তাহলে কি হবে? খ প্লাস গ প্রযোজ্য না। অতএব এগুলা কিন্তু মুখস্থ করে ফেলবেন, প্রশ্ন আসবে, বারবার বলছি, আমি প্র্যাকটিস করাবো। তাহলে 14 ধারা প্রযোজ্য মূল মামলায়, এটা হচ্ছে মূল মামলায় এক্সটেনশন পাইছেন আপনি, বুঝছেন কিনা? 5 ধারা প্রযোজ্য জি নয় মূল মামলায়, 14 ধারা প্রযোজ্য মূল মামলায়, ঠিক নাকি? এখন আপনি বুলেট পয়েন্টে চলে যাবেন, এগুলো পাবেন সব। এই যে দেখেন বুলেট পয়েন্ট, তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না, কোথায় দেখেন লেখা আছে, র্যাপিড রিক্যাপ, কোথায়? বইয়ের বুলেট পয়েন্টে যান। তামাদি আইনের 14 ধারা প্রযোজ্য হয় কোথায়? শুটার ক্ষেত্রে। শুট মানে কি? মামলা, তাই না? তাহলে দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় না শুটের ক্ষেত্রে, তামাদি আইনের 14 ধারা প্রযোজ্য হয় শুটের ক্ষেত্রে, বুঝছেন কিনা? এগুলো কিন্তু এক একটা এমসিকিউ, এগুলো এক একটা এমসিকিউ, এগুলা পরে পড়বেন, আগে ধারাটা পরে সব পড়বেন এগুলা। বইটা ছোট হইলেও অনেক কিছু আছে, কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বেন। এটা সাজেশন করে দিচ্ছি, অনেক আমার বড় বইও আছে, বড় বই আবার অনেকে ভয় পায়, এই জন্য একটু ছোট করে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে আমার কাছে বড় বই আছে স্যার। হ্যাঁ, বড় ছোট দুইটাই পড়বেন আপনি। আচ্ছা, তাহলে ছোটটাতে ফোকাস করবেন বেশি এখন, যেহেতু পরীক্ষা সন্নিকটে। আচ্ছা, আমরা কথা বলবো না। তাহলে 15 ধারা দেখেন, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দেওয়া। কার্যক্রম স্থগিত কি? মনে করেন নিষেধাজ্ঞা দিছে, হ্যাঁ, একটা ডিক্রি জারি দরখাস্ত বা মামলায়, হ্যাঁ, উচ্চ আদালত কি করছে? নিষেধাজ্ঞা দিচ্ছে 2 মাস, 3 মাস, 6 মাস, সেই সময়টা তামাদি গণনা থেকে বাদ যাবে। তাহলে কি 9 ধারা অনুযায়ী কি একবার শুরু হলে আর থামে না? তাইলে কি কেমনে থামলো? 15 ধারা দিয়ে থামাই দিছে না? বুঝতেছেন কিভাবে 9 ধারার ব্যতিক্রম এগুলা? তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, ডিক্রি জারি দরখাস্ত, এগুলো পড়বেন, ঠিক আছে? তারপরে 17 ধারাটা দেখবেন, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু। কোনো ব্যক্তি যদি মামলা করার অধিকার অর্জনের পূর্বে মারা যায়, তবে তার মৃত্যুর পর আইনগত প্রতিনিধি মামলা করার যোগ্য হবেন, এবং তখন থেকে তো আমাদের গণনা শুরু হবে। যদি আইনগত প্রতিনিধিও নাবালক থাকে, মনে করেন যে আপনি হচ্ছে নাবালক, বিয়ে করছেন, আপনি নাবালক থাকা অবস্থায় মারা গেছেন, 14 বছর বয়সে বিয়ে করছেন, 16 বছর বয়সে মারা গেছেন, তো আপনার ছেলে তো নাবালক হবেই, তো আপনার ছেলে সাবালক হওয়া পর্যন্ত তো আমাদের গণনা স্থগিত থাকবে। ওকে, এই জিনিসটা বলবেন, কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, একদম মুখস্থ করে ফেলবেন, ফুটস্থ, এইটাতে যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। তারপরে 18তে চলে আসেন, 18তে চলে আসেন।
নতুন করে তামাদির মেয়াদ গণনা, নিউ পিরিয়ড, নতুন সময়সীমার সূচনা, ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন। দেখছেন নতুন করে কিভাবে শুরু হয়? একটু আগে এক ভাই প্রশ্ন করছেন না যে তামাদি মেয়াদ চলে গেলে আমরা কিভাবে তামাদি মেয়াদ কি কোনো সুযোগ আছে কিনা এক্সটেনশন করার? এই এই জি 18 ধারাতে কিন্তু একটা সুযোগ আছে, হ্যাঁ, নতুন করে তামাদি হ্যাঁ, আমি মেয়াদ বলছিলাম। গণনা। আচ্ছা, তো এখন দেখেন এটার হেডলাইন অনুযায়ী দেখেন কিভাবে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হচ্ছে। ওই যে মামলা দরখাস্ত দায়ের ক্ষেত্রে প্রতারণার ফলাফল, ঠিক আছে? তো প্রতারণার ফলাফল এখানে আমি বলছি 18 ধারাতে কি এস ডি, এটা মনে রাখবেন। মনে করেন সরকারি কর্মচারীকে ওএসডি করে, হ্যাঁ, সে প্রতারণা করছে মানুষের সাথে, এই জন্য ওএসডি করছে। এটা টেকনিক মনে রাখার, এটা কিন্তু পড়ার বিষয় না। এটা প্রতারণা করছে, ওএসডি করছে, এটা একটু টেকনিক। উতে অধিকার UTI কে আর উতে অধিকার, এস দিয়ে সত্য, ডি দিয়ে দলিল। তাহলে মনে রাখতে সুবিধা হবে, অধিকার, সত্য, দলিল, এই তিনটা জিনিস যদি কেউ গোপন করে আপনার কাছ থেকে, তাহলে আপনি যেদিন থেকে জানবেন সেদিন থেকে মূল তামাদিটা পাবেন। ঠিক আছে? যদি অর্থ আদায়ের হয় তাহলে 3 বছর, যদি দখল পুনরুদ্ধারের হয় 12 বছর, যদি দলিল বাতিলের ইস্যু থাকে, দলিল গোপন করে 3 বছর, যেটা তামাদি মেয়াদ যেটা সেটাই পাবেন আপনি। এবং সেদিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কেন? কারণ আপনি জিনিসটা সম্পর্কে অবগত না। বুঝছেন? 18 দ্বারা। জি জি। ওকে। আর কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এগুলো মুখস্থ করবেন। তারপরে চলে আসি আমরা, এখান থেকে প্রশ্ন আসবে। 19 ধারা লিখিত স্বীকৃতির ফলাফল। লিখিত স্বীকৃতি আপনার হচ্ছে কোন একটা আপনার দেনাদার বা কেউ যদি দায়বদ্ধ কোনো ব্যক্তি তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি দায় স্বীকার করে লিখিতভাবে স্বাক্ষর করে, তবে সেই স্বাক্ষর থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ঠিক আছে? ধরেন যে কোনো একটা বিষয়ের তামাদি মেয়াদ 1 বছর বা 2 বছর বা 3 বছর। ঠিক আছে? এখন আপনি মনে করেন যে অর্থ আদায়ের বিষয়ে আসেন, অর্থ আদায়ের তামাদি মনে করেন 3 বছর, এক্সাম্পল। এখন আপনার কাছ থেকে নিচে, এখন 2 বছর পর সে বলতেছে আমি কিছু দিলাম, বাকিটা পরে দিব। আমি একটা স্বীকারোক্তি দিয়ে দিলাম লিখিত ভাবে, একনলেজমেন্ট। ঠিক আছে? তখন ওই 2 বছর পরে যে দিল, নর্মালি তো বাদীর আরো 2 বছর পরে দিলে তো নর্মালি সে প্রতিকার চলে যায়, 3 বছর পার হয়ে যায়। তো ওই যেদিন দিছে সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তার মানে ওখান থেকে আবার 3 বছর পাবে মামলা করার জন্য। মানে যতবার ইয়ে করবে, একনলেজমেন্ট দিবে, স্বীকারোক্তি দিবে, তখন থেকে আবার নতুন করে সময় পাবে। বুঝছেন? এটাই বলছে আপনার ফ্রেশ। আমার হেডলাইন কি দেখেন, হেডলাইন কি, নতুন করে তামাদি মেয়াদ গণনা। এগুলো অনেকে আপনার বেসিক বুঝে না, শুধু ধরা পড়ে। এই যে এই হেডলাইনটা, এটা অনেক টিচারদেরও কি অজানা, মানে ওনারা হয়তো বা জানে বা জানে না, বলে না, বা অনেক সময় মাথায় কাজ করে না। কি পড়াবে আপনাকে? শুধু ধারা পড়াবে, 13, 14, 15, 16, 18, 19 স্বীকৃতির ফলাফল, হ্যাঁ, পক্ষভুক্তি 22, কিন্তু এগুলা দিয়ে যে তামাদি মেয়াদ এক্সটেনশন হচ্ছে, নতুন করে তামাদি মেয়াদ হচ্ছে, আমি কিন্তু আপনাকে সুন্দর করে বলে দিচ্ছি কিভাবে এক্সটেনশন হচ্ছে কিনা। নর্মালি শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কি এক্সটেনশন হচ্ছে না? হচ্ছে। 20 ধারাতে সুদ, যেদিন সুদ নিছেন সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যেদিন অল্প কিছু টাকা নিছেন সেদিন থেকে। 22 দ্বারা কি পক্ষভুক্তি, যেদিন পক্ষভুক্তি হবে তার জন্য সেদিন থেকে তো আমাদের গণনা শুরু হবে। প্রযোজ্য ক্ষেত্র কোনটা? মূল মামলা, এগুলো দেখে নেবেন। 23 দ্বারা বলছে কি অবিরাম চুক্তি ভঙ্গ, যতবার চুক্তি ভঙ্গ হবে ততবার নতুন করে তো আমাদের গণনা শুরু হবে। মনে করেন যে আপনি কোন একটা চুক্তি করছেন, চুক্তি করার 8 মাস আগে, 8 মাস চুক্তি করছেন, 3 মাস বা 4 মাস পরে কইতেছেন যে আমি এটা ভঙ্গ করলাম, আবার নতুন করে চুক্তি করছেন, তখন থেকে আবার 1 বছর সময় পাবেন, তখন থেকে আবার সময় পাবেন যদি আবার ভঙ্গ করে। ধরেন 10 বার ভঙ্গ করলে 10 বছরের মধ্যে আপনি 10 বারই সময় পাচ্ছেন মামলা করার জন্য, নাহলে তো বাদী ক্ষতিগ্রস্ত হবে, সময় চলে যাবে। এটাই হচ্ছে কি ফ্রেশ তামাদি পাচ্ছেন, ঠিক কিনা? ফ্রেশ পাচ্ছেন না? জি। তো পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যদি আসে, ঠিক আছে, যে নতুন এই তামাদির, নতুন করে তামাদি মেয়াদ গণনা কিভাবে শুরু করা যেতে পারে, বা সংশ্লিষ্ট ধারাগুলোকে ব্যাখ্যা করা, যে ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন, হ্যাঁ, কিভাবে পাওয়া যায়, তখন আপনি কি ফ্রেশ পাইতে হইলে কি, তখন আপনি কি এই ধারাগুলো দিয়ে আপনি এক্সপ্লেন করলে হয়ে যাবে। এগুলো পরে আমরা আরো প্রশ্ন, অ্যান্সার, আরো অনেক কিছু করবো। আপনি লিখিত পরীক্ষার জন্য শুধু এখান থেকে 2 লাইন 3 লাইন আমি যেটা লিখছি না, আপনি এটাই পড়েন, আপনি শুধু এইগুলোই উঠাই দিয়ে আসবেন।
আমি শুধু বলবো যে এটার উত্তর এই ধারা। আপনি এখান থেকে এই যে 2 লাইনে 1 লাইনে লিখছি, আপনি এটাই লিখিততে দিয়ে আসেন। লিখিত বই, আপনার বড় বড় বই 2 পাতার উত্তর, ওগুলো পরে আপনি মুখস্থ করে কোনো লাভ হবে না। এটা দিয়ে আসেন, আপনি লিখিততে সুন্দর করে পাশ করবেন। আমার অনেক আপনার যারা হচ্ছে কম পারে এরকম কিছু ছাত্র পাশ করেছে শুধু টেকনিকের কারণে। আমি শুধু বলে দিছি তুমি আচ্ছা জি সংশ্লিষ্ট স্যার, ধারা আমরা ওই দিয়ে, যে শুনেন কথা বলেন না একটু, সংশ্লিষ্ট ধারা দিয়ে তুমি শুধু 2টা লাইন লেখা দিয়ে আসো, ঠিক আছে? জাস্ট হচ্ছে 2টা লাইন লেখা দিয়ে আসো, 2টা লাইন করে তুমি 10টা লাইন লেখো, আনসার শেষ। ও কিন্তু পাশ করছে, এরকম 2-1 জন আছে। এবং যারা কিছু পণ্ডিত ছিল, ওরা দেখা যায় এমন লেখা লিখছে যে পরীক্ষায় 4 প্রশ্ন লিখতে পারছে, 3টা লিখতে পারে নাই, ওরা ফেল করছে, অথচ ওদের পাশ করার কথা ছিল। আর যে সবচেয়ে মানে কম পারতো, ও পাস করছে 100 মার্কের অ্যান্সার করে আসার কারণে। কারণ কি, সঠিক অ্যান্সার অল্প লিখলেও আপনি মার্ক পাবেন, ভুল অ্যান্সার 10 কথা লিখলেও আপনার কোনো লাভ নেই। সঠিক অ্যান্সার 5 লাইন লিখলেও আপনি মার্ক পাবেন। অতএব আপনার এটা তো আপনি জজ হওয়ার পরীক্ষা না যে আপনাকে ফার্স্ট হইতে হবে বা 100তম হইতে হবে। আপনি 6000তম হইলেও আপনি আইনজীবী হবেন, এটা অনেকে বুঝে না। অনেকে উল্টা পাল্টা এই বই থেকে এটা পড়ে, ওটা থেকে এটা পড়ে, কোনো লাভ নাই। আপনি লিখিত পরীক্ষা বা ইয়ের জন্য এত ডিটেলস, এত জটিল ভাবে কোনো কিছু নেওয়ার দরকার নাই। স্বাভাবিকভাবে নেন, এমসিকিউ শুধু এই ছোট্ট বই পড়ে আপনি রিটেন পাস করতে পারবেন। আমি শুধু টেকনিক শিখাই দেবো আপনি কেমনে পাস করবেন। এখন যদি আমি আপনাকে একটা টেকনিক শিখাবো, এই এখনই শিখাই একটা টেকনিক। ধরেন পরীক্ষায় আসলো যে একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। তাহলে এটার অ্যান্সার কি? আমি শুধু লিখিত যারা দিবেন ওদেরকে বলে দিব প্রশ্ন লেখো, আমি 20টা প্রশ্ন দিব, এর মধ্যে পরীক্ষায় আসবে। বলবো একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না, এটা কিভাবে তুমি অ্যান্সার করবা? আমি শুধু বলে দিব এটার অ্যান্সার হচ্ছে 12, 13, 14, 15, 16, এই 5টা দ্বারা। তুমি 2 লাইন করে লেখো, দেখেন আপনি কত, 1 পৃষ্ঠা 1 পাতা হয়ে যায়। 2 লাইন করে লিখবেন কিভাবে? এই যে 12 ধারার এই যে এই 4টা লাইন শেষ। 14 ধারার জাস্ট একটা লাইন, 15 ধারার জাস্ট একটা লাইন, 16 ধারার জাস্ট একটা লাইন। তাহলে কি একটা অ্যান্সার শেষ হয়ে গেল। এইভাবে আপনার লিখিততে দিলে আপনার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এগুলো আমি শিখাবো, আর এমসিকিউ তো এগুলো জরুরি। আচ্ছা, তারপরে দেখেন 24 ধারায় ক্ষতিপূরণের মামলা। যখন ক্ষতিপূরণ হবে, অ্যাকচুয়াল ক্ষতিপূরণটা যেদিন হবে সেদিন থেকে তো আমাদের গণনা শুরু হবে। ধরেন একজন লোক মাটির নিচে আপনার গর্ত করতেছে, উপরের মাটি ভাঙা পড়ে নাই, তার মানে কি ক্ষতিপূরণের যে মামলা, ওই মামলাটা আমাদের তখন শুরু হয় নাই। ধরেন 2022 সাল থেকে মাটি খনন করতেছে নিচে দিয়া, এখন অন্য পাশের আরেকটা জায়গা আছে, অথবা এটাই আপনি দেখেন, অত কিছু জটিলে যাওয়ার দরকার নাই। এটা একটা পুকুর, আপনি কাটতেছেন, একদম সীমানা গেছে, আমারও একটা জায়গা আছে, এটা মনে করেন আমার জায়গা। আমি দেখতেছি যে আপনি যেভাবে মাটি কাটতেছেন, হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমার জায়গার মাটি আপনার পুকুরের ভিতরে পড়ে যাবে, কারণ আপনি একটু পার রাখতেছেন না। তো এটা আমার জায়গা যতদিন ভাঙা না পড়বে ততদিন তো আমাদের গণনাটা শুরু হবে না। ধরেন যে 1 বছর ধরে আপনি কাটতেছেন, 1 বছর পরে আমার জায়গাটা ভাঙা আপনার পুকুরের ভিতর পড়ছে, আমি তখন তামাদি গণনা শুরু হবে মামলা করার, এবং তখন আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। ক্ষতি না হওয়ার আগে ক্ষতিপূরণের মামলা আপনি, তামাদি গণনা শুরু হবে না এবং মামলা কারণ উদ্ভব হচ্ছে না। ক্ষতি যেদিন হবে সেদিন। এখন পরীক্ষায় আসতে পারে 2020 সালে একজন লোক পুকুর কাটতেছে, 2022 সালে ওই পাশের লোকের জায়গা ওই পুকুরের ভিতর পড়ছে। এখন কত সাল থেকে তামাদি গণনা শুরু হবে? 20 সাল না 22 সাল? স্যার 22 সাল হবে। 22 সাল থেকে 22 সাল। প্রকৃত ক্ষতি যেদিন হবে সেদিন থেকে যেদিন তামাদি গণনা। অ্যাক্সিডেন্টটা প্রকৃত হবে, ক্ষতি, ঘটনা ঘটবে। হ্যাঁ, হুম, প্রকৃত ক্ষতি যেদিন হবে সেদিন থেকে। হ্যাঁ, তাহলে 24 ধারাটা আশা করছি বুঝে গেছেন। এখন দখল বলে মালিকানা অর্জন। আচ্ছা, প্রেসক্রিপশন একটা টার্ম আছে, প্রেসক্রিপশন কি? এটা বড় বইয়ে প্রেসক্রিপশন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আইন বিচার এমসিকিউ উইনুইন, ওই বইটা থেকে প্রেসক্রিপশনটা করে নেবেন। আর প্রেসক্রিপশন 2 ভাবে অর্জিত হয়, একটা হচ্ছে আপনার ব্যবহারের মাধ্যমে, মানে ব্যবহার এবং কোন একটা সম্পত্তির দখল,
অবিরাম বা দীর্ঘদিন ধরে ভোগ দখলের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে এবং দীর্ঘদিন ধরে ভোগ দখলের মাধ্যমে আপনার অধিকারটা অর্জন হয়, প্রেসক্রিপশনটা অর্জন হয়। তো ব্যবহার কোনটা? মনে করেন রাস্তা, অন্যের জায়গা দিয়ে আপনি যাইতেছেন, এখানে আপনি ব্যবহার করতেছেন, আপনি তো এটা এখানে সারাদিন বসে থাকেন না, এটা হচ্ছে ব্যবহার সত্য। আর আপনি অন্যের জায়গাতে আপনার ধরেন ঘর উঠে বাস করতেছেন বা যেটাই করতেছেন, এটা হচ্ছে কি দখল করে আপনি ব্যবহার করতেছেন, দখল করে আপনি কি করতেছেন, অধিকারটা নিচ্ছেন। তাহলে বুঝছেন ব্যবহার আর দখলের বিষয়টা? জি স্যার। ব্যবহারের মাধ্যমে যে মালিকানা না, ব্যবহারের মাধ্যমে যে অধিকারটা অর্জন হয় এটা হচ্ছে সুখাধিকার। ঠিক আছে? কতদিন? দীর্ঘদিন। দীর্ঘদিন কয়দিন? 20 বছর। আর সরকারি সম্পত্তি হইলে 60 বছর, এবং এটা শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে নিরবিচ্ছিন্নভাবে, বাধা দিলে হবে না। ধরেন আমি বাধা দিচ্ছি, আপনি সুখাধিকারটা হচ্ছে না, কিন্তু অনুমতি নিয়ে ব্যবহার করতেছেন আপনি। ধরেন আমার কাছ থেকে অনুমতি দিচ্ছেন রাস্তা ব্যবহারের জন্য, আমি অনুমতি দিয়েছি, এখন আপনি এটা 20 বছর ব্যবহার করছেন, সুখাধিকার অর্জন হয় নাই। বিনা অনুমতিতে শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে। অতএব অপশন দেখতে হবে। সুখাধিকার অর্জনের শর্ত হচ্ছে বিনা অনুমতিতে নিরবিচ্ছিন্নভাবে হইতে হবে, শান্তিপূর্ণভাবে, অনুমতি নিয়ে না। ধরেন যে আপনি অনুমতি নিয়ে ব্যবহার করতেছেন, তাইলে সেখানে সুখাধিকার হবে না। বুঝছেন? জি স্যার। অবশ্যই। এখন চলে যাব 28 ধারা। 28 ধারা হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়। ধরেন আমার সম্পত্তিতে আপনি 12 বছর ধরে একটানা বসবাস করতেছেন, তাহলে আমি কিছু বলি নাই, অনুমতি ছাড়া শান্তিপূর্ণভাবে, তাহলে আপনি মালিকানা অর্জন করবেন, আমি আমার মালিকানা হারাবো। এটা হচ্ছে কত ধারা? 28 ধারা। সরি স্যার, এক্সটিংগুইশমেন্ট বুঝলাম না। অফ রাইট টু প্রপার্টি। কারো সম্পত্তি যদি 12 বছর ধরে আপনি একটানা ব্যবহার করেন দখল করে, আমি করতেছি। হুম, জি। তাহলে আপনি মালিক হয়ে যাবেন। আর যে সত্যিকারের মালিক ছিল সে তার মালিকানা হারাবে। যদিও এটা এখন দুনিয়া আইন সংস্কার হচ্ছে, এটা এখন তামাদি আইন তো বাদ দেয় নাই, আমরা শুধু পরীক্ষা ও করার জন্য পরে রাখবো আর কি। যদি আচ্ছা এটা আচ্ছা। প্রয়োগ নাই, এটা পরীক্ষা আসে এই জন্য আমরা পরে রাখবো। এটা জি গত স্যার। 2022 না 23 আসছে, এখন এটা আমরা জি পরে স্যার, এটা রাখবো। তো সংশোধন হচ্ছে। হ্যাঁ, না তামাদিতে সংশোধন করে নাই, তামাদিতে আমরা পড়বো। ও তামাদি আইন তো বিশেষ আইনে সংশোধন হলে ওইটাই চলবে, তামাদি আইন ওখানে প্রযোজ্য না। কিন্তু তামাদি আইন তো এই দ্বারা বাদ দেয় নাই এখনো, তো এটা তো আমাদের করতে হবে, বুঝলেন নাই? জি জি। আচ্ছা, তো যেহেতু আমরা তামাদি পড়ছি, আমরা তামাদিতেই থাকি। এখানে বলছে যে কোন একটা সম্পত্তি 12 বছর ধরে যদি আপনি কি করেন, ভোগ দখল করেন, তাহলে আপনি মালিকানা পাবেন, আর মূল মালিক তার মালিকানা হারাবে। এটি হচ্ছে অ্যাডভার্স পজিশন, এটা হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। বুঝছেন? 28 দ্বারা। জি। আমার দেওয়ানের 28 দ্বারা সম্পত্তি হুম, বিলুপ্তি। জি, 12 বছর। এই যে উদাহরণ দেওয়া আছে, আপনি দেখেন পড়বেন, পাবেন। আমি উদাহরণের বিষয়টা আমি বলে দিচ্ছি। এখন 27 ধারাতে একটা প্রবলেম আসে অনেক সময়, এই প্রবলেমটা বইয়ের মধ্যে দেই নাই, এটা অনেক সময় আসতে পারে, আপনারা দিলে বুঝবেন না, এই জন্য দেই নাই। এটা আমি বলে দিই একটা বিষয়, দেখেন 27 ধারার একটা প্রবলেম লিখিত এমসিকিউতে আসে, আমি 1 মিনিটে বলে ফেলি। এখানে বলছে ধরেন যে এটা একটা জায়গা, কি এটা একটা, এটা অনেকে বুঝে না, বুঝছেন কিনা? অনেকে বুঝে না, অনেক আপনি টিচারদের কাছে গেলেও ওরা এটার ব্যাখ্যা দিতে পারবে না, একটু ঝামেলা আছে বোঝার, কাটি থাকে, অনেকে স্কেপ করে, কিন্তু এটা অনেক সময় চলে আসে। আর এখনো পর্যন্ত আসে নাই, এমসিকিউতেও আসে নাই, লিখিততেও আসে নাই, তো আমার কাছে মনে হচ্ছে সামনে আসবে, হয় এমসিকিউতে না হয় লিখিততে। গত বছর যেমন বলছিলাম, জানা থাকলে তো ভালো। একটা প্রশ্ন এরকম, ঠিক আছে, একটু বেসিকটা ক্লিয়ার করে রাখি, যাতে আসলে আপনি আপাতত বেসিক আইডিয়া দিয়ে অ্যাপ্লাই করে এটা প্রয়োগ করতে পারেন। মনে করেন এটা একটা সম্পত্তি, এই সম্পত্তিতে আপনি কাউরে জীবন সত্য দিচ্ছেন 15 বছর। কত বছর? 15 15 বছর। বছর একটা মহিলাকে জীবন সত্য দিচ্ছেন। আচ্ছা, জাতি হোক। এখন ধরেন করিম নামে একটা লোক এই সম্পত্তির উপর দিয়ে এই রাস্তাটা ব্যবহার করে, এই টোটাল সম্পত্তিটা 15 বছরের জন্য আপনি জীবন সত্য দিচ্ছেন। তো ও ব্যবহার করতেছে 30 বছর ধরে, বা ও ব্যবহার করতেছে মনে করেন যে 35 বছর ধরে।
তাহলে কি ওর কি সুখাধিকার অর্জন হয়েছে কিনা? আর মহিলার জীবন সত্য ছিল মনে করেন 20 বছর, মহিলা জীবন সত্য ছিল 20 বছর। এখন ও যে 35 বছর ধরে ব্যবহার করতেছে, ওর কি এটার উপর একটা অধিকার অর্জন হয়েছে কিনা? হয়েছে স্যার, হয়েছে। এখন সে সুখাধিকারের মামলা করতে পারবে কিনা দেখেন, পারবে স্যার। বলেন। পারবে না, কেন পারবে না? না স্যার, পারবে না তো স্যার। আমি ওই বলতেছি, মহিলার এই যে, আচ্ছা আমি বলি, এই যে না না, এই যে ব্যবহার সত্যতা, তার ব্যবহারের দিক থেকে তার ইজমেন্ট হয়েছে, তার সুখাধিকার অর্জন হয়েছে, কিন্তু এখানে আবার মূল মালিক তার সম্পত্তিটা 20 বছরের জন্য জীবন সত্য দিয়ে দিচ্ছে। তাইলে বলা হচ্ছে যে ব্যবহার যে বছর করছে, ওই ব্যবহার সত্যতা জীবন সত্য থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দেখতে হবে 20 বছর হয়েছে কিনা। তাইলে 35 থেকে 20 বাদ দিলে কত হয়? 15 বছর। 15 বছর। 15। 15 হইলে কি হবে? সুখাধিকার হবে না, কারণ 20 না বছর না, হয় নাই। 20 বছর হতে হবে। সূত্রটা লেখেন, সূত্রটা লেখেন, সূত্র। জি স্যার। জি স্যার, বলেন স্যার। সুখাধিকার 27 ধারা অনুযায়ী সুখাধিকার সমান সমান ব্যবহার সুখাধিকার সত্য, ব্যবহার সমান সমান ব্যবহার সত্য ব্যবহার সত্য মাইনাস জীবন সত্য। জীবন সত্য। মানে যে লোক মামলা করবে ওই লোকের ব্যবহার সত্য, বুঝছেন কিনা? ওই লোক 35 বছর ব্যবহার করছে না, সূত্র দেখেন। জি। তাইলে জীবন এখানে সত্য হলে সুখাধিকার সমান সমান। আর জীবন সত্য কত বছর ছিল? 20 বছর। 20 বছর। 20 আর বছর। যদি আরো কোনো অস্থায়ী সত্য থাকে, সেটা 3 বছরের ঊর্ধ্বে, ধরেন যে 5 বছরের জন্য আবার লিজ দিছে উনি, এটা বইয়ের মধ্যে নাই উদাহরণটা, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয়। 5 বছর মনে করেন আবার লিজ দিছে, তাহলে এই যে 20 বছর জীবন সত্য ছিল, এই 20 বছরের সাথে 5 বছর যোগ করতে হবে, তাহলে কত বছর হলো? 25 বছর। 25 বছর স্যার। 25 বছর বাদ 25 দিতে বছর হবে স্যার। ব্যবহার, ওই লোকের ব্যবহার সত্য থেকে। 35 থেকে 25 বাদ দিলে তখন কত হয়? 10 বছর। 15 তাহলে বছর। সুখাধিকার হয়েছে? সুখাধিকার হয় নাই। না স্যার। এইভাবে হিসাব করতে হবে, এইভাবে হিসাব করে দেখতে হবে। এটা 27 দ্বারা। এবার আমার মনে হয় রিটেনে এই প্রশ্নটা আসতে পারে, এমসিকিউতে আসার সম্ভাবনা একটু কম, লিখিততে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আমি আরো ভালো করে আপনাদের পড়াবো, আপনারা বেসিকটা আপাতত ক্লিয়ার রাখার জন্য এটা বলছি। আপনারা কি বুঝছেন বিষয়টা? জি স্যার, জি স্যার। আর যাদের ধন্যবাদ কাছে স্যার আইন বিচারণ বোঝানোর জন্য। এমসিকিউ উইল বড় বইটা আছে, ওই বইয়ের মধ্যে এই প্রবলেমটা সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে দেখবেন। ঠিক আছে, ওকে। আশা করছি থ্যাংক ইউ স্যার। সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে সুখাধিকার সমান সমান যে লোক মামলা করবে ওই লোকের ব্যবহার সত্য মাইনাস জীবন সত্য, জীবন প্লাস সত্য। যদি অস্থায়ী সত্য থাকে সেগুলা, এবং অস্থায়ী সত্যগুলো অবশ্যই 3 বছরের বেশি হইতে হবে। 2 বছর হইলে সেটা আর কাউন্টে আসবে না, বিশের সাথে আর 2 যোগ করার দরকার নেই। 3 বছরের ঊর্ধ্বে হইতে হবে, 3 বা 3 এর ঊর্ধ্বে হইলে ওই অস্থায়ী সত্যটা জীবন সত্যের সাথে যোগ করে ব্যবহার সত্য থেকে বাদ দিতে হবে, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা 27 শিখে ফেললাম, একটা জটিল বিষয়। এখন আমরা তার সুখাধিকার সমান সমান 27 ধারা মতে ব্যবহার সত্য মাইনাস জীবন সত্য। কোন ব্যবহার সত্য? ওই যে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ব্যবহার সত্য মাইনাস কি? জীবন সত্য প্লাস অস্থায়ী সত্য। জীবন সত্য অস্থায়ী সত্য যদি 2-3টা থাকে, ওগুলো সব যোগ হবে, যোগ হইয়া ওই ব্যবহার সত্য থেকে বাদ দিয়ে দেখবেন 20 বছর হয়েছে কিনা, বুঝছেন? জি স্যার, জি স্যার। বুঝছি স্যার। তারপরে 28, 29 ধারাতে বলছে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। স্পেশাল ল কোনটা? মনে করেন নারী নির্যাতন ও দমন আইন, এটা স্পেশাল আইন। এই আইনে তামাদি আইন প্রযোজ্য না। তাইলে ওইখানে কি করতে হবে? 30 দিন পার হয়ে গেছে, আপনি আপিল করেন নাই, 35 দিনের মাথায় আপনি ওয়াশমেন্টে যাইতে পারবেন, আপিল করতে পারবেন। ওয়াশমেন্ট আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি। ফৌজদারিতে আপিলে তো আবার তামাদি আইন প্রযোজ্য, মূল মামলায় প্রযোজ্য না, কিন্তু আপিল, রিভিশন এগুলোতে প্রযোজ্য। তো এখন আপনি নারী নির্যাতন দমন আইনের, আপনি খুনের মামলায় দেরি করলে সমস্যা নাই, আপনি বিলম্ব মকুবের দরখাস্ত দিতে পারেন, কারণ এটা বিশেষ আইনের না, এটা
এই দণ্ডবিধি বলা আছে, ওই হিসাবে আপনি ওখানে কি করতে পারবেন, বিলম্ব মৌকুফে দরখাস্ত দিয়ে আপিল দায়ের করতে পারবেন। রায়ের পরে ওখানে আবার কোয়াসমেন্টে যাইতে পারবেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ একটা মামলা রায় হয়ে গেলে প্রতিকার হচ্ছে আপিল, কোয়াসমেন্ট না। এখন যদি নারী নির্যাতন দমন আইন বা বিশেষ আইনে কোনো একটা মামলার রায় হয়, সেই রায়ে আপিলের তামাদি মেয়াদ যদি বিশেষ আইনে বলা থাকে 30 দিন, 30 দিন পার করে ফেলছেন, তাহলে আপনার প্রতিকার কি? পরীক্ষা আসতে পারে আপিল, রিভিশন, কোয়াসমেন্ট। কোয়াসমেন্ট মানে কি? 561 রে ফৌজদারি কার্যবিধি, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা যেটা। তখন আপনাকে 561 রে বা কোয়াসমেন্টের মাধ্যমে আপনি এটা চ্যালেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা। আরো কিছু বিষয় আছে, যে চুক্তি আইনের 25 ধারা, বিবাহ বিচ্ছেদ আইন, আর হচ্ছে ইজমেন্ট অ্যাক্ট, এইগুলা তামাদি আইনের প্রযোজ্য না। মানে তামাদের 5 ধারা বা 3 ধারা, 5 ধারা, এই সমস্ত বিষয় প্রয়োগ করা যাবে না। এটা সংরক্ষণ। সংরক্ষণ মানে কি? তামাদি আইনের আপনার ইয়ে আর কি, দেখেন না সরকারি বাসভবনের সামনে কি লেখা থাকে? সংরক্ষিত এলাকা লেখা থাকে না? এই সংরক্ষিত এলাকা লেখা থাকে, জি লেখা থাকে দেখছেন? স্যার। জি স্যার, জি স্যার। সংরক্ষিত এলাকা মানে কি? ওই এলাকায় সবাই প্রবেশ করতে পারবে না, যাদের প্রবেশ অনুমতি আছে নিষেধ। তারা প্রবেশ করতে পারবে। তাইলে জি স্যার। আইনের সংরক্ষণ কি? আমার প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা আছে, আপনার বুঝতে হবে। অনেকে শুধু সংরক্ষণ সেভিংস করে কিন্তু জিনিসটা বুঝে না। এখন বুঝছেন সংরক্ষণ কি? তামাদি জি স্যার। আইনেরও কিছু সংরক্ষণ আছে, যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, বা অন্য আইনের ভিতর তামাদি আইন প্রবেশ করতে পারবে না। এটি হচ্ছে সংরক্ষণ, সেভিংস। তাহলে আপনি যেমন একটা গেলাম, একটা একটা জজ সাহেবের বাসার সামনে সংরক্ষণ মানে ওখানে আপনি প্রবেশ করতে পারবেন না। একটা এরিয়াতে প্রাইম মিনিস্টারের এরিয়া, ওখানে আপনি প্রবেশ করতে পারবেন না। বিচারপতির বাসায় আপনি প্রবেশ করতে পারবেন না। তো এগুলা কি? জি সংরক্ষিত এরিয়া, সেনাবাহিনীর এরিয়া প্রবেশ করা যাবে না। যাবে না। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের তামাদি আইন শেষ, আর দরকার নেই। আপনারা পড়েন। এনাফ স্যার। কালকে যেহেতু আমাদের সবে কদর, আমরা কালকে পড়াবো না, কারণ কালকে সারাদিন রাত নামাজ পড়বে। আমরা মঙ্গলবার দেখে আমরা ক্লাস করে শেষ করে দিব আশা করছি। না হলে আপনারা গ্রুপে খেয়াল রাখেন, মঙ্গলবার বুধবার অনেকেই যাওয়া যায় মধ্যে থাকবে, দেখি কি করা যায়, কথা বলে নিব। আর গ্রুপে খেয়াল রাখবেন, গ্রুপে আমি কি মেসেজ দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা জি তো আমাদের শেষ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আচ্ছা স্যার। আমরা মঙ্গলবারে দণ্ডবিধি কি পড়বেন বাসায়, এটা পড়া দিয়ে দিব, এবং প্র্যাকটিস কেমনে করবেন ইজি করে দিব সব। জি স্যার। ওখানে কিন্তু মঙ্গলবার আপনার স্যার দণ্ডবিধি হবে। মঙ্গলবার দণ্ডবিধি যেহেতু বোঝার বিষয় কিছু কম, কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? ওই জন্য আমরা আচ্ছা হচ্ছে স্যার। দণ্ডবিধিটাই দেখাই দিব। বাসায় আপনি 5 দিন দণ্ডবিধিটা কিভাবে শেষ করবেন, আমার পূর্বের কিছু রেকর্ডেড ক্লাস আছে, ওগুলা দিয়ে কিছু সাপোর্ট দিয়ে আমরা চেষ্টা করবো দণ্ডবিধিটা ঈদের ছুটির মধ্যে শেষ করতে। আর যদি আমি বাসায় গিয়ে সময় পাই, যদি আমার নেট সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা হয়তো বা একটু আলোচনা বাসায় গিয়ে করতে পারি। আর না হলে আপনাকে যেভাবে বলে দিব আপনি এভাবে করবেন। আর এখানে দেখেন আপনার সব দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? স্যার টপিক দিয়ে দিয়ে ধারাগুলো মঙ্গলবার দিয়ে দিচ্ছি। পড়াবেন আর বুধবার 2 দিন পড়াবেন। দেখি বুধবারটা কি করা যায়, আমার একটু আবার কাজ আছে, যদি না হয় তাহলে বলবো। এই যে দেখেন 3 মাসের 6 মাসের শাস্তিগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি সব কমন পাবেন। 3 বছর আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, 7 বছর, 10 বছরের শাস্তি আপনারা খুঁজতে হবে না, একসাথে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা বই দেখছেন কিনা, মৃত্যুদণ্ড, এটা সেটা, মানে এগুলো সব প্রবলেম। তারপরে আপনার সংজ্ঞাগুলা সব যেগুলো আসে, গতবার আপনার আমার এই বইয়ের উইন উইন বই থেকে এটা নেওয়া। গতবার ওই যে সংজ্ঞার প্রথমটাই চলে আসছে, যে অপরাধের সংজ্ঞা, এটা গত বছর আসছে, ঠিক আছে? প্রথমটাই চলে আসছিল। অতএব এখানে সংজ্ঞাটাকেও আলাদা করে দিছি। হ্যাঁ, ঠিক আছে? সংজ্ঞার দ্বারা কোন সংজ্ঞা কোথায় বলছে, এই যে অপরাধ, এটা গতবার ইয়েতে আসছে, সরি এটা না, এই যে অপরাধ 40 ধারা, ঠিক আছে? কোন ধারায় সংজ্ঞা এগুলো আসে, এই যে সংজ্ঞার দ্বারা, এগুলো সব সংজ্ঞা টপিক ওয়াইজ আলাদা করছি। তো এগুলো কি মুখস্থ করা যাবে না? এক একদিন এক একটা জিনিস নিয়ে নিয়ে আমি বলে দিব কোনটা কোনটা পড়বেন, বুঝেন নাই? করে দিব, সমস্যা নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর ক্লাসটি কেমন লাগলো, আচ্ছা, আসসালামু আলাইকুম। অসুবিধা হয়েছে কিনা বুঝতে? জি স্যার, আমার আসসালামু আলাইকুম স্যার। ক্লাসগুলো তো অনেক ভালো হয়েছে। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ,
আগে কিভাবে পাবো যে তা না? ক্লাসগুলি হয়ে গেছে ওগুলোর রেকর্ডিংটা কি দেয়া যাবে পেজে? হ্যাঁ, দিয়ে দেবো না, আপনি আমাকে নক দিন। আর ঠিক গ্রুপে আছে দেওয়া ওকে আছে, ভাইয়া, যদি যারা পরে জয়েন থ্যাংক ইউ। করছেন তারা আমাকে জি হোয়াটসঅ্যাপে নক স্যার, দিলে ভালো সব থাকবেন, দিয়ে দিব। ভালো কাইন্ডলি থাকবেন একটু স্যার, আসসালামু এটা আলাইকুম স্যার। মানে প্রোভাইড করতেন প্লিজ, কোনটা? এই ক্লাসগুলো। হ্যাঁ হ্যাঁ, প্রোভাইড ভাবে বলছেন, প্রোভাইড করবো। আচ্ছা আচ্ছা, জি স্যার, ইউটিউবে না আসসালামু স্যার? না, ইউটিউবের আপনার ইয়েতে আছে, আনলিস্টেড অবস্থায় আছে এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ আমার আলাইকুম। এখানে জি যেহেতু জি থামলাইন জি, টামলাইন তারপর একটু দেয়নি তো, লিঙ্কটা দিয়েন লিস্ট স্যার। পাবলিক জি করি নাই, স্যার, আমি আনলিস্টেড আমি আছে, স্যার আমি লিঙ্ক আমি দিয়ে স্যার একটা দিব। নক দিব না স্যার আপনাকে, আমি নক দিব না স্যার। জি স্যার, ঠিক আছে, জি নক দিন। স্যার, জি, ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম স্যার। জি। ওয়ালাইকুম। আচ্ছা, তাহলে শুরু করি। আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, গত ক্লাসে যেটা পড়াইছি এটা হচ্ছে 5 মিনিট একটা রিভিউ দিব। তারপরে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে এভিডেন্স একটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপনি যেহেতু বই সাথে আছে আপনাদের, পড়তে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমি শুরু করছি। লিমিটেশন স্যার। না স্যার, একটা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি পলি আপু, কেমন আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আছি ভালো। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে স্যার একটা একটু এখন রিভিউ করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, স্যার একটের যেটা আপনি পড়বেন, আমি সূত্রগুলো আবার বলে দিচ্ছি, আপনি একটু জাস্ট মিলিয়ে নেন। হ্যাঁ, আপনি এভাবে প্র্যাকটিস করবেন। স্যার একটের আপনার হচ্ছে 5 ধারা, আমি শুরুতেই যেটা বলছি, সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে বাদী আদালতে একটা প্রতিকার চাইবে, আদালত তাকে সেভাবে কি করবে, তার প্রতিকারটা দিবে। যদি সে পায় তাহলে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণের কোনো ইস্যু নাই, ক্ষতিপূরণটাকে বাদ দিয়ে করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা। হ্যাঁ, তবে দুই একটা জায়গায় অস্থাবর সম্পত্তি থাকলে সেখানে ক্ষতিপূরণের ইস্যুটাও আছে, সেটা আমরা দেখেছি 19 ধারা, 38 ধারা, 41 ধারা, এই বিষয়গুলোতে আমরা দেখেছি। আচ্ছা, তো তারপরে 20 ধারাতেও ক্ষতিপূরণের ইস্যু আছে একটা, এটা উল্টা ভাবে আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আপনার ক্ষতিপূরণটা এই এই জায়গাটা থেকে আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পড়ার মধ্যে গেলে আমরা সর্বপ্রথম করবো 5-এর সাথে ধারা 22 মিলিয়ে পড়বো। ধারা 5-এর সাথে ধারা 22, আমি বলছি যে 5 ধারাতে 5টা প্রতিকার আছে: দখল, গ্রহণ ও অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিপক্ষার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ। ঠিক আছে, এই 5টা প্রতিকার দিতে আদালত বাধ্য না, এটা কোথায় বলা আছে? 22 ধারাতে, 5-এর সাথে 22। আমি একটু স্পিডে বলে যাব, যতটুকু স্পিডে করা যায়, কারণ আপনি শুধু শুনবেন, কোনো কিছু লেখার দরকার নাই, কারণ এগুলো আমরা 3টা ক্লাস গত ক্লাসে করে ফেলেছি। তাহলে 5-এর সাথে 22 এভাবে পড়ে ফেললাম। তারপরে আমরা 6-এর সাথে 52, ধারা 6-এ বলা আছে প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা। আর 52-তে বলা আছে পদ্ধতি, 2টা পদ্ধতি আছে, স্থায়ী আর অস্থায়ী। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সেকশন 52। তাহলে পরীক্ষা যদি আসে প্রতিরোধমূলক প্রতিকার বলতে কি বুঝছো, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতিগুলো লেখো, বা প্রতিরোধমূলক প্রতিকার কিভাবে দেওয়া যায়, রিটেন আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তখন আপনারা 6 আর 52 লিখে দিবেন। পরীক্ষা আসতে পারে প্রতিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা কোথায় আছে 6 ধারায়, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতি কোথায় আছে 52 ধারায়। ঠিক আছে, বা নিরোধমূলক প্রতিকার। আচ্ছা, তাহলে 6-এর সাথে 52, 7 ধারাতে বলছে শাস্তির ক্ষেত্রে এসআইট প্রযোজ্য না। 8 আর 9 আর 54 একসাথে বলছিলাম। 8 ধারাতে দখল পুনরুদ্ধার, 12 বছরের মধ্যে আপনার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে কেউ যদি বেদখল হয়ে যায়। 9 ধারাতে বলছিলাম মালিকানা না থাকলে দখল পুনরুদ্ধার। আর 54 ধারাতে বলছিলাম আপনার কারো একটা সম্পত্তিতে মালিকানা আছে, সে হচ্ছে এই সম্পত্তির মালিক, এখন যদি তাকে কেউ বেদখল করার হুমকি দামকি দেয়, বেদখল করে ফেললে না, বেদখল করার হুমকি দিলে, মানে শর্তের উপর হুমকি আসলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয় 54 ধারা দিয়ে। এভাবে 8, 9, 54 একসাথে পড়ে ফেলবেন। তারপরে আমরা পড়েছি 12-12-র সাথে 21। 12-তে বলছে যে যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, সেকশন 12। আর যেসব ক্ষেত্রে সম্ভব না, এটা বলছে 21। 12-কে উল্টাইলে হয় 21, 4টা ক্ষেত্র 8টা ক্ষেত্র, এইভাবে আপনারা পড়ে নিচ্ছেন। তারপরে আমরা পড়ছি হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন 13, 14, 15, 16, 17। 13-তে যে কথাটা বলছে ঘূর্ণিঝড়ের ইস্যুটা আছে, যদি আংশিক বা আপনার নষ্ট হয়ে যায় অল্প কিছু, চুক্তি বাস্তবায়নে বাদী বিবাদীর কারো কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 14, অসম্পূর্ণ অংশ, ছোট ছোট সংখ্যায় ছোট ছোট বাই
অসম্পূর্ণ অংশ বড় 15 আর হচ্ছে 16 স্বতন্ত্র। একটা জায়গা ঢাকায়, আরেকটা নরসিংদী, আরেকটা বরিশাল, এরকম বুঝাই দিছিলাম। 17তে বলছিলাম কম্বিনেশন অফ 14, 15, 16 এই তিনটার বাইরে গিয়ে চুক্তি করলে 17 ধারায় চুক্তি, আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না, আদালত আদেশ দিতে পারবে না। 17 ধারা দিয়ে এটা পড়ছিলাম। তারপরে আমরা 19 আর 20 এই দুইটা পড়ছিলাম। 19 হচ্ছে চুক্তি বাস্তবায়ন প্লাস ক্ষতিপূরণ। ওই যে ধানের যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনি ধানও দিবেন প্লাস হচ্ছে আপনি যে 2 বছর বা 3 বছর বিজনেস লস করছেন সেজন্য ক্ষতিপূরণ দিবেন। তারপরে আমরা পড়ছিলাম 12 সাথে 21 তো পড়ে ফেলছি। আর 20 হচ্ছে খেসারত প্রদান, আপনার চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের কি হবে না, আপনার প্রভাব ফেলবে না। ধরেন যে আপনি বলছেন যে আমি যদি চুক্তি অনুযায়ী কাজ না করতে পারি তাহলে আমি জরিমানা দিব বলে আমি কাজই করব না, তা হবে না। এটাই হচ্ছে 20 ধারা। তারপরে আমরা পড়ছিলাম চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন কে করতে পারে 23 ধারাতে, কে করতে পারে না 24 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় 27 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। আশা করছি আপনাদের মনে পড়তেছে রিভিশনের মাধ্যমে। 23 ধারাতে আমরা পড়ছি যারা চুক্তির বাস্তবায়নের আদেশ পেতে পারে, মানে ব্যক্তি, যারা পেতে পারে না ব্যক্তি, ওই যে আপনাদেরকে বলছিলাম যে পক্ষের প্রতিনিধিরা পেতে পারে, আবার পেতে পারে না তারা, এটাও বলছিলাম। এটা বলছিলাম কত ধারাতে? আমি কিন্তু যারা নতুন জয়েন করছেন তাদের একটু সমস্যা হবে, এটা রিভিশন দিচ্ছি। আমরা তামাদি আইন করবো আজকে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, রেকর্ড দেখে নিবেন। আচ্ছা, তারপরে আমরা 27 ধারাতে বলছিলাম যাদের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়ন করা যায়, যাদের বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। তারপরে দলিল সংশোধন 31 থেকে 34, চুক্তি রদ আপনার 35 থেকে 38, দলিল বাতিল 39 থেকে 41। এভাবে আমরা এখানে ডিটেইলসে করছিলাম। আগে সংশোধন, তারপরে বাতিল, আর মাঝখানে চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, তাই না? ঘোষণামূলক প্রতিকার 42 ধারা। ঘোষণামূলক প্রতিকারের ফলাফল 43 ধারা। ঘোষণামূলক প্রতিকার দুইটা ক্ষেত্রে দেওয়া যায়, পদের ক্ষেত্রে আর সম্পত্তির অধিকার। এই দুইটা আমরা পড়ছিলাম। আর ফলাফল মানতে বাধ্য শুধুমাত্র পক্ষগণ, পক্ষের বাইরে কেউ ফলাফল মানতে বাধ্য না। তারপরে রিসিভার 44 ধারা। তারপরে আমরা চলে যাব আপনার 52, 53 তো পড়ে ফেললাম। 53তে সংজ্ঞা দেওয়া আছে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার। আর 52 তো পদ্ধতি 6 সাথে মিলিয়ে পড়ছি। আর 54 আমরা পড়ে ফেলছি অলরেডি, সত্যের উপর হুমকি আসলে। আর একটা বলছিলাম চুক্তির বাইরে গিয়ে যদি কেউ চুক্তি ভঙ্গ করে অন্য কোনো কিছু করে যেখানে সে বাধ্যবাধকতা আছে, ধরেন যে ওই যে জমি চাষ করবে লিজ নিয়ে সে পুকুর বানানোর চেষ্টা করতেছে, আপনি বললেন সে থামলো না, এই যে পুকুর বানাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন। এই বাধ্যবাধকতা আপনার রোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যায়। তারপরে হচ্ছে আপনার বাধ্যবাধকতা না এমন কিছু বিষয় যেটা প্রফেশনালিজম থেকে আসে, যেমন ডাক্তার রুগী। এখানে ডাক্তার যদি রুগীর কাছে অবৈধ টাকা দাবি করে সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে, যে তোমার গোপন রোগ জানাই দিব তুমি যদি 1 লাখ টাকা না দাও। এখন উকিল আর মক্কেল, উকিল যদি মক্কেলকে বলে তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার এই দলিল আমি অপর পক্ষে দিয়ে দিব, সেক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা উকিলের বিরুদ্ধে করতে পারবে মক্কেল। এই 3টা বিষয় সুন্দর করে বলছি, 5টা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন 54 ধারা দিয়ে। তারপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা, এটা আমরা পড়ছি 55তে। ঠিক আছে, আদেশমূলক মানে কি, আদেশ করবে অন্যের জমি, 1 হাত জমি নিয়ে আপনি কি করছেন, জমি আপনার বিল্ডিং বানায় ফেলছেন, তাইলে কি আদেশ করবে, এটি হচ্ছে আদেশমূলক প্রতিকার। ঠিক আছে, যে তুমি ওই জমিটা ভেঙে ফেলো, 1 হাত জায়গার উপর যে বিল্ডিংটা উঠাইছো, এটা হচ্ছে আদেশমূলক প্রতিকার বা বাধ্যতামূলক প্রতিকার। বাধ্যতামূলক প্রতিকারের অপর নাম আদেশমূলক প্রতিকার বা আদেশমূলক নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে 55 ধারাতে। তারপর 56তে 11টা ক্ষেত্রে বলছিলাম সুন্দর করে, এর মধ্যে একটা হচ্ছে সরকারি কাজের নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা দিবে না। সরকার উন্নয়নমূলক কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, আপনি যে হুট করে নিষেধাজ্ঞা চাইছেন, আদালত নিষেধাজ্ঞা দিবে না। 54 মানে 54 ডিতে আছে এটা, সরি 56 ডিতে, 56 ডিতে 4 নম্বর অপশনে। আচ্ছা, তারপরে 57তে বলছিলাম নেতিবাচক নিষেধাজ্ঞা। একটা চুক্তির 2টা অংশ থাকবে, হাবুদক আর নাবুদক। হাবুদক অংশ বাস্তবায়ন করতে পারবে না, নাবুদকে নিষেধাজ্ঞা দিতে পারবে। ওই যে আমার এখানে কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবা না, এখানে আমার এখানে কাজ করতে হবে, 6 মাস পরে আর সে কাজ করতে আসতেছে না, আপনি বাধ্য করতে পারবেন না। কিন্তু সমসাময়িক কম্পিটিটিভ যদি অন্য আরেকটা কোম্পানিতে সে কাজ করতে যায়, ওখানে আপনি নিষেধাজ্ঞা দিতে পারবেন। এটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা সেকশন 57তে। তাহলে রিভিশনটা কি হয়ে গেল কিনা, 10-5 মিনিট একটা ছোট রিভিশন। আপনারা কিভাবে রিভিশন জি করতে স্যার। পারবেন না দেখে? চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। তাহলে কি এটা কি একটা ছোট রিভিশন হইলো না? আপনাদের অবশ্যই এভাবে অবশ্যই। করতে হবে, একটা ছোট রিভিশন আপনি নিজে চেষ্টা করবেন আমার মতো করে, হ্যাঁ, যে আমি সূত্র অনুযায়ী আমি কি পারতেছি কিনা। হ্যাঁ, তা আজকে আমরা তামাদিতে চলে যাব, আমাদের একটু সময় দিবেন, আমি স্লাইডটা নিয়ে আসছি, আপনারা রেডি হন।
এইভাবে আমার ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনি নিজে একটা রিভিশন করে নেবেন। আচ্ছা, দ্রুত বলা থেকে কিন্তু সমস্যা হয়েছে না আপনাদের? আবার একটু রিভিশন হইলো, ভালো হইলো কোনটা? না না, সব সব স্পষ্ট বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু সময় দেন, আমি স্লাইডটা নিয়ে আসি। হ্যাঁ, যাও, তুমি যাও, এখানে বসো। আমরা এখন দেখবো তামাদি আইন, ঠিক আছে? তাহলে রিভিশন শেষ হইলো। আচ্ছা, আমি হচ্ছে এক একজনের এক এক দিন আমি ইন্টারভিউ নিব, হ্যাঁ, একটা সাবজেক্ট শেষ হইলে। তো আমি হচ্ছে আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমি 2 জনের ইন্টারভিউ নিব, মানে আমি পার্সোনালি ফোন দিব। কোন 2 জন রেডি আছেন এসআর একটা ইন্টারভিউটা দেওয়ার জন্য? আমি সবারই ইন্টারভিউ নিব, এক একটা সাবজেক্টের আমি 5 মিনিটের একটা ইন্টারভিউ নিব। স্যার আমি দিব। কে দিবেন আমাকে? শুনেন, কে দিবেন আমাকে ওবায়দ ভাই। হোয়াটসঅ্যাপে জানাই রাখেন। আমি 2 জনের স্যার ইন্টারভিউ আকিরা। নিব আগামীকালকে। আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্লাইডটা কখন নিয়ে নেবেন আসি। একটু জানেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আখিরা আপু না? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ? আর কে? ঠিক ভাই আছে। আমি স্যার ইয়াসির আরাফাত। আচ্ছা, ইয়াসির আরাফাত ভাই, আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিচ্ছেন সবসময়। হ্যাঁ, ইয়াসির আরাফাত ছাড়া আর কে আছেন এমসিকিউ? ওবায়দ আরিফ। ভাই। আপনি আপনি আমি আমাকে দেবো স্যার, হোয়াটসঅ্যাপে আব্দুল নক মান্নান দিয়ে স্যার। রাখেন। ঠিক আছে, আমিও দেবো, 3 জনই আপাতত আব্দুল থাকুন। মান্নান। তারপরে আবার আমি আবার ক্লাসে আমি আবার ডাকবো। হ্যাঁ, এটা আনলাম কেন? একটু সাথে থাকেন, একটু সাথে থাকেন। মানে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা আমি একটু পার্সোনালি টেক কেয়ার করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে তামাদি আইন। হ্যাঁ, আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো, আপনারা জাস্ট একটু শুনেন কি করি দেখেন। তামাদি আইন কত পৃষ্ঠা? আচ্ছা, তো তামাদি আইনের সাজেশনটা বের করেন। হ্যাঁ, আমার এটা একটু ইয়ে হয়ে গেছে, কারণ সফট কপি তো এরকম হয়ে গেছে। সাজেশনটা বের করেন সবাই। এখানে 10 সেট 10টা জায়গা দেখানো হয়েছে, ঠিক আছে? এই 10টা জায়গা থেকে 10 মার্ক আসবে। আপনি চাইলেই তামাদিতে 10-এ 10 তুলতে পারবেন, এসআর একটা 10-এর মধ্যে 10 তুলতে পারবেন চাইলেই, ঠিক আছে? একদম সহজ, 20 মার্ক তোলা কোনো কঠিন কিছু না। সাত হয় না, আপনি 15-এর মধ্যে 15 তুলতে পারবেন না, হয়তো বা আপনি 13 তুলতে পারবেন। 2টা প্রশ্ন বুঝতে আপনার সমস্যা হবে। যারা একটু অ্যাডভান্স, আমি যেভাবে বলছি এভাবে পড়েন, তারা 15-এর মধ্যে 14 উঠাইতে পারবেন। আর যারা আরেকটু অ্যাডভান্স, 15-এর মধ্যে 15 উঠাইতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি 15-এর মধ্যে মোটামুটি পড়লে 15-এর মধ্যে 12-13 উঠাইতে পারবেন, 7 হয়। আর তামাদি আইন 10-এ 10ই পাবেন, এসআর এক 10-এ 10ই পাবেন।